তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। তো আসসালামু আলাইকুম। তো ক্লাসটা যারা এখন দেখতেছো তারা ৫-৬ মিনিট স্কিপ করবে কারণ এটা তো লাইভ। তো সবাই আসতে একটু টাইম লাগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই যারা এখন লাইভে থাকবা তারা সবাই ধৈর্য সহকারে থাকবা এবং পরবর্তীতে যারা আসবা তারা ৫-৬ মিনিট স্কিপ করে দেবা। ওকে? তো আমি ক্লাসটাকে শেয়ার করি দেন বাকি কথাবার্তা বলি। উম সবাই একটু গ্রুপটাকে করো। গ্রুপে যারা ক্লাসে জয়েন হচ্ছ না কেন তারা গ্রুপে ক্লাসটাকে শেয়ার দেবা। যারা ক্লাসে আসবা না কেন তারা গ্রুপে জয়েন দিয়ে দিবা। আমি এখন তোমাদের কমেন্ট পড়ে দেখবো। তোমরা গ্রুপে শেয়ার গুলা করবা। অবশ্যই গ্রুপে শেয়ার করবা। অবশ্যই ক্লাসটা গ্রুপে শেয়ার করবা। ক্লাস শুরু হইছে। সবাই ফার্স্ট জয়েন হও আর বেশি বেশি ক্লাস শুরু হইছে। কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা। তাছাড়া ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবা যাতে ক্লাসটা সবাই করতে পারে। তো আমাদের এই ক্লাসটা চলতেছে। চলুক, ক্লাসের জায়গায় ক্লাস চলুক, আমাদের জায়গায় আমরা চলি। ক্লাসে যারা জয়েন হচ্ছো তারা একটু কমেন্ট করে দিও। আমি ক্লাসে আর ২-৩ মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেব। তো তোমরা অবশ্যই ক্লাসটাকে শেয়ার দিয়ে দিবা। আর গ্রুপে এখান থেকে এখন যারা ক্লাসে আসছো এখান থেকে কেউ গ্রুপে সবাইকে বলো। তো আমি আর মেসেজ দেব না। তোমরা সবাইকে বলে দাও। তো রাহি মন্ডল বলছেন হাই, হ্যালো। তারপরে জসিম বলেছেন হ্যালো স্যার, হ্যালো স্যার। ক্লাস স্টার্ট করেন। হ্যাঁ, রাহি ক্লাস স্টার্ট করব। তা ২-৩ মিনিট দাঁড়াও, সবাই আসুক। আমি টাইম দিছি ৮টা। তো ৮টা ৩-৪ পর্যন্ত আমরা দেখব। তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু কথা বলি। তোমরা তো গ্রুপে অনেক বেশি কথা বলো। আমার সাথে না হয় কথা বলো। লাবণী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম লাবণী। তো তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবা। উম, তো আমার ভয়েস ক্লিয়ার কিনা, সবকিছু ক্লিয়ার কিনা আমাকে জানাও। এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কি ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। জানাও, এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কি ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। তো আমি দেখতেছি, আমার ফোন থেকে দেখতেছি আর সবকিছুই ঠিকঠাক। উম, এখন শুধু তোমরা জয়েন হও নাই, তোমাদের জয়েন হওয়াটাই বাকি। তোমরা সবাই জয়েন হও। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু এখান থেকে এই জায়গায় যারা জয়েন হয়েছে এখান থেকে তোমরা গ্রুপে কেউ একটু উম, কথা বলো, মানে একটু জানাও। ৬-৭ জন দিয়ে তো হবে না। আমি চাচ্ছি সবাই গ্রুপে সবাই জয়েন হও। গ্রুপে সবাই জয়েন হও, এটাই লাইভ। আর এইখানে মানে তোমরা যারা এই ইউটিউব থেকে দেখতেছো সবাই গ্রুপে গিয়ে কমেন্ট করো যে কারা আছো, সবাই কমেন্ট করবা যে আমরা গ্রুপ জয়েন হয়েছি। এখানেও এক্স্যাক্টলি ভাবে দেখায় না যে কয়জন আসছো, বুঝছো? তাই আমি যাচ্ছি যে এখানে দেখাচ্ছে ৭ জন, কিন্তু আমি দেখতে চাই যে কয়জন আসছো। তাই গ্রুপে গিয়ে সবাই কমেন্ট করো। আমি ২-৩ মিনিট সময় দিলাম। ২ মিনিটের মধ্যেই গ্রুপে গিয়ে কমেন্ট করে দাও যে আমি ভাইয়া ক্লাসে আমি আছি। সবাই বলবা, সবাই দিবা। যতক্ষণ পর্যন্ত দিবা না তাহলে হবে না। সবাই বলো যে গ্রুপে আমি আছি, সবাই বলো এই কথাটা। প্রিয়সী বলছে আমি আছি। সবাই এই ইউটিউবে যারা আসছো, একটু যাও, একটু গিয়ে গ্রুপে গিয়ে কমেন্ট করো আমি আছি, সবাই বলে দাও। কালকে তো তাও অনেক জন ছিল। রাহি মন্ডল তুমি গ্রুপে গিয়ে কমেন্টটা করো। নীলিমা বলছে আমি আছি।
বাকিরা কোথায়? বাকিরা কোথায়? আমরা আর আমরা মূলত ৮টা ৩ বা ৪ এর মধ্যে শুরু করে দেব। একটু সবাই আসুক। এখন ৩ জন দেখাচ্ছে কেন জানি। সবাই তো বলতেছে আসো, বাট কারা আসো? ১ জন, ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন। ৬ জনের মতন বলতেছে আসি। আমি ৬ জন, সবাই জয়েন হও, সবাই জয়েন হও। স্যার আসি। ওকে। আ এই লাইভে এমন কেউ আছো যে আমার ওই এসএসসি ২৬ মেসেঞ্জার গ্রুপে নাই? যদি এমন কেউ থাকো তাহলে আ বলিও তোমাকে মেসেঞ্জার গ্রুপে এড হবো। আর রাহি মন্ডল এত উত্তেজিত হইও না। আট আমি ক্লাস টাইম ৮ টার সময় ৮টা ৩ বাজুক, ৪ বাজুক আমি আর ১ মিনিট বা ২ মিনিটের মধ্যে শুরু করে দিচ্ছি। ওকে? পরে কেউ আসলে তো আর ক্লাসটা ধরতে পারবে না। মানে তাকে আবার লাইভটা কেটে দিয়ে আবার ব্যাক করার সময় তাকে ধরতে হবে। ওকে? তো আচ্ছা হোক, যাদের মতন আসুক, আসুক। আমরা আমাদের মতন শুরু করে দিই। যা আছে কপালে তাই। সবাই বলছে আসছি, তাহলে ঠিক আছে। সবাই প্রথমত ১ম দিকে শেষ শর্ত হলো সবাই ক্লাস করবা। বাট শুরু করতেছি আমরা। এই যে ক্লাসটা করবা আমার সাথে সবকিছু লিখবা। আমি বোর্ডে যা লিখবো তুমি তাই সব লিখবা। লিখার পরে তুমি কি করবা? ১ম কাজ হলো ১ম কাজ হলো তুমি আমি যা বলবো তাই কি করবা? তাই লিখবা। বুঝে আগে আমার পড়াটা বুঝবা। বুঝার পর তুমি লিখবা। লিখার পর তুমি সেটা কি করবা? আমাদের একটা গ্রুপ আছে। মেসেঞ্জার গ্রুপ প্লাস আমাদের ফেসবুক গ্রুপ আছে। সেখানে ক্লাসটা কেমন লাগছে এবং ক্লাসে কি লিখছো সেইটা সহ পোস্ট করে দেবা। ওকে? তো যেইজনই হয় যতজনই হোক না কেন, অনেকে আবার ফের যে রিয়েল ইউটিউবে আসতে পারে না, মেসেঞ্জার ইউটিউব দিয়ে রেখে দেখতেছো, তো সমস্যা নাই। তো আমরা শুরু করে দিই। তো তোমাদের শর্ট সিলেবাসে আছে হইলো রসায়নের। তোমাদের শর্ট সিলেবাসে রসায়ন আছে ৩ অধ্যায় আছে। তারপরে ৪ অধ্যায় আছে। এখান থেকে সাউন্ড আসতেছে। ৩ অধ্যায় আছে, ৪ অধ্যায় আছে, ৫ আছে, ৬ আছে, ৭ আছে, আর ১১ আছে। সম্ভবত এখানে ৮ অধ্যায় থাকার কথা নাও থাকতে পারে। বাস এই কয়টা অধ্যায় মাস্ট আছে। তো তোমাদের ১ম অধ্যায় হলো হাতেখড়ির অধ্যায়। যে অধ্যায়টা শিখতে পারলে আমি কালকে ফিজিক্স ক্লাসে বারবার বলছিলাম যে, ওই কালকে ক্লাসটা করলে তুমি পুরা তোমার সারা জীবনের মানে তোমার ফিজিক্স তো শুরু হইছে কি এসএসসি লাইফ থেকে ফিজিক্স শুরু হইছে। এসএসসি লাইফের পরও কিন্তু এইচএসসি লাইফে ফিজিক্স আছে। এইচএসসি লাইফে ফিজিক্স আছে। এইচএসসি লাইফের পরও অ্যাডমিশন লাইফে ফিজিক্স আছে। অ্যাডমিশন লাইফে ফিজিক্স আছে। অ্যাডমিশন লাইফে ফিজিক্স আছে। আবার অ্যাডমিশনের পর তুমি অনার্স লাইফেও তোমার ফিজিক্স আছে। তারপর তোমার মাস্টার্স বা এমএ লাইফেও তোমার ফিজিক্স আছে। তো প্রত্যেকটা লাইফে তুমি পিএইচডি করো যেই করো না কেন, তোমার ফিজিক্সের হাতেখড়ি কিন্তু কালকে হয়ে গেছে। ফিজিক্সের হাতেখড়ি কিন্তু তোমার কালকে হয়ে গেছে। ওই জিনিসটা যদি তুমি না বুঝো তাহলে তুমি এত দূরে এই মাস্টার্স করে কোনো লাভ হবে না। বুঝছো? তাই যারা ফিজিক্সের ক্লাসটা করো নাই তারা কালকে ফিজিক্সের ক্লাসটা করবা। আর রসায়নের জন্য আজকে হলো রসায়নের সারা জীবনের হাতেখড়ি হবে হলো আজকের ক্লাসে। এসএসসি লাইভে তো হাতেখড়ি হচ্ছেই, সাথে এই জায়গারও হবে। ওকে? তো আমাদের অধ্যায়ের নাম হলো পদার্থের গঠন। এটা আমি হাতে রাখি। আমাদের অধ্যায়ের নাম কি হলো? পদার্থের। তোমার অনেকের কাছে বই, অনেকে বই পাইছো, অনেকে বই পাও নাই। সমস্যা নাই, বই না পাইলেও সমস্যা নাই। অনেক অনলাইনে বইয়ের পিডিএফ পাওয়া যায়, তাই চাইলে পিডিএফ গুলা পড়তে পারো। কেউ কোনো কমেন্ট করলে আমাকে জানাও। তো পদার্থের গঠন। তো পদার্থ কি এই সম্পর্কে তোমরা ছোটবেলা থেকে অনেক কিছু জেনে আসছো। তারপরে মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি, জাস্ট আমি কিছু টাস্ক দিচ্ছি। ঠিক আছে? তো টাস্কটা হলো যে পদার্থ মূলত গঠন অনুযায়ী বা যেভাবে হোক না কেন পদার্থ কয় প্রকার বলা যাচ্ছে হলো ২ প্রকার। একটা হলো মৌলিক, একটা যৌগিক। আবার আরেকভাবে পদার্থ কয় প্রকার? কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা বলে। তো আপাতত লেখো তুমি পদার্থের গঠন তোমাকে বর্ণনা করতে গেলে তুমি আগে তোমার হিসাবটা ছিল মৌলিক পদার্থ। আমার সাথে লিখবা। মৌলিক পদার্থ, আরেকটা কি হলো? আরেকটা হলো যৌগিক পদার্থ।
ঠিক কালকে পদার্থবিজ্ঞানে আমি এরকম একটা জিনিস পড়াইছিলাম, যেটা হলো মৌলিক রাশি, একটা হলো যৌগিক রাশি। সেম সেই জিনিসটার সাথেই মিল রেখে এখানে হচ্ছে যে মৌলিক পদার্থ তাহলে কি? মৌলিক পদার্থ হইলো যে পদার্থকে ভাঙলে বা পদার্থের ক্ষুদ্রতম একক, বা যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলা হয়। বা আর তোমার যৌগিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে সে পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায়, সেটাই হলো যৌগিক পদার্থ। অর্থাৎ মনে করো এটা একটা পদার্থ, সাপোজ এটা হলো মনে হয় একটা পদার্থ, এই পদার্থের নাম হলো হাইড্রোজেন বা এইচ। এখন এই পদার্থকে তুমি ভাঙো, এই পদার্থকে তুমি ভাঙো, তো ভাঙলে টুকরা টুকরা অংশ হবে। এটা তো মনে করো টুকরা টুকরা অংশ হয়ে গেলো, টুকরা টুকরা অংশ হয়ে গেল, টুকরা টুকরা অংশ হয়ে গেল। এই টুকরা টুকরা অংশগুলো তুমি হাইড্রোজেনই পাবা, এই এইচই পাবা, এইচই পাবা, এইচই পাবা, এইচই পাবা, এইচই পাবা, এইচই পাবা। অর্থাৎ সেই পদার্থ ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। সুতরাং যে পদার্থ ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই হলো মৌলিক পদার্থ। তাহলে আমরা এই সুন্দর করে একটা সংজ্ঞা লিখে দিই। তো যে পদার্থকে ভাঙলে, এখানে লেখো, যে পদার্থ ভাঙলে সে পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। তো যে পদার্থকে ভাঙলে সে পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলতেছে? ফাতেহা বেগম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যে পদার্থকে ভাঙলে সে পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলতেছে? তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। অর্থাৎ সাপোজ মনে করো এটা লোহা, বা এই জিনিসটাকে যদি তুমি ভাঙো, তাহলে ভাঙলে যদি শুধু তুমি এই জিনিসটাই পাও, বা এখানটা এটা যে উপকরণ দিয়ে তৈরি, বা আমি যদি বলতে পারি যে তুমি মনে করো চাল, চাল যদি ভাঙো, চালের গুঁড়াগুলা কই? চালই তো আসতেছে, তাই না? তাহলে সেই চাল ছাড়া কিন্তু অন্য কিছু পাচ্ছ না, অন্য কোনো উপাদান পাচ্ছ না, তাহলে সেটা কি? মৌলিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থের সংজ্ঞাটা সেম, এইটাই। মনে করো শুধু পার্থক্য হলো যে পদার্থকে ভাঙলে সে পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায়, অন্য কোনো পদার্থ পাওয়া যায়। বুঝছো? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থকে ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায়। এর উদাহরণ কি জানো? এর উদাহরণ হলো পানি। এর উদাহরণ কি হলো? পানি। এর উদাহরণ কি? পানি। আমি বলতে পারো পানি কেমনে হয়। পানির সংকেত আছে, একটা সংকেত সম্পর্কে আমি তোমাকে একটু পরে শিখাবো। পানির সংকেত হলো H2O। পানির সংকেত কি? H2O। তুমি পানিকে ভাঙলে তুমি দুইটা পদার্থ পাবা। তুমি পানিকে ভাঙলে দুইটা পদার্থ পাবা। এখন তুমি এটা বুঝবা না, বাট পানিকে ভাঙলে তুমি দুইটা পদার্থ পাবা। একটা পাবা হলো এইচ, আরেকটা পাবা হলো ওইচ। একটা পাবা এইচ, আরেকটা পাবা ওইচ। ঠিক আছে? তো পানিকে ভাঙলে তুমি দুইটা পদার্থ পাচ্ছ, অর্থাৎ পানি ভাঙলে সেই পদার্থ ছাড়াও, এই পদার্থ ছাড়াও বা ওই পদার্থ বাদে অন্য পদার্থ পাচ্ছ। অর্থাৎ তাহলে পানি কি? পানি একটা যৌগিক পদার্থ। বুঝছো? তাহলে যে পদার্থকে ভাঙলে সে পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায়, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছিল যৌগিক পদার্থ। বুঝতে পারছো? তাহলে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ কি ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে কমেন্ট করে জানাবা। আর এখানে কোথাও কোনো সমস্যা আছে? সবাই ক্লাসে জয়েন হতে পারছে? কেটে গেল কেন? ক্লিয়ার কিনা আমাকে জানাবা। যদি ক্লিয়ার থাকো, তাহলে এখান থেকে আমাদের দুইটা কনসেপ্ট আসে, সেই কনসেপ্ট গুলো তোমাকে বোঝা খুবই জরুরি। তাহলে এই যে মৌলিক পদার্থগুলা কিরকম হতে পারে, শুধু মনে রাখবা যে মৌলিক পদার্থগুলো যেটাই হোক না কেন, আমি তোমাকে একটু পরে শেখাচ্ছি। তার আগে তোমাকে জানতে হবে হলো অণু। আমি জিনিসটা মুছে দিলাম। এরপর কনসেপ্ট আসতে ছিল অণু এবং পরমাণু। অণু এবং, এখন একটু মুখস্থ টাইপের জিনিস আছে, এটা তোমার বোঝার থেকেও তোমাকে মুখস্থ করাটা বেশি লাগবে। বুঝছো? এরপরেই ফিল করার জিনিস আছে। প্রথম প্রথম অনেক জিনিস একটু কঠিন লাগবে, কারণ তোমরা প্রথম প্রথম এই কঠিন জিনিসগুলা নিয়ে, মানে সহজ জিনিসই কিন্তু প্রথম প্রথম তো, তাই একটু মনে হবে যে ভাইয়া এত কঠিন কেন, কিন্তু ভাইয়া দিন শেষে এগুলো কিন্তু কঠিন না। এগুলা অনেক সহজ জিনিসই, কিন্তু তোমাকে একটু বুঝতে হবে, কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। এখন আমি যেমন কিছু একটা জিনিস শিখিয়ে দেবো, এখন তুমি যেমন প্রশ্ন করে দেবে কেন, কেন সংজ্ঞাটা আমি দিতে পারবো না, কারণ এটা তো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, তাই না? তো অণু এবং পরমাণু, তাহলে অণু কাকে বলে, পরমাণু কাকে বলে? তার আগে আমরা শিখবো হলো পরমাণু। পরমাণু কি? তাহলে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের
ক্ষুদ্রতম অংশ। আমার সাথে লেখো, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যাতে মৌলিক পদার্থের সকল গুণাগুণ থাকে। আমার সাথে লিখবা। তো দেখো, বলছে হলো পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যাতে মৌলিক পদার্থের সকল গুণাগুণ থাকে। এখন ভাইয়া আমি একটু আগে একটা জিনিস শিখাইছিলাম মৌলিক পদার্থের ক্ষেত্রে, যে এই যে ধরুন একটা মৌলিক পদার্থ, একে ভাঙলে তুমি এরকম টুকরা টুকরা কি পাবা, টুকরা টুকরা এই একই পদার্থটি পাবা, এই পাবা, সি পাবা। এই যে তুমি টুকরো টুকরা যে পদার্থগুলা পাচ্ছ একই ধরনের বা ক্ষুদ্রতম অংশ, মানে এটাকে তার ভাঙতে পারবা না, টুকরো টুকরো অংশকে যা তুমি ভাঙতে পারবা, সর্বশেষ টুকরো অংশ হলো এগুলাই, এগুলাকে আর ভাঙা যায় না। বা যে অংশটাকে তুমি ভাঙতে পারতেছো না, মনে করো সাপোজ এই পরমাণুকে বা এটাকে এই পদার্থকে তোমার টুকরা টুকরা করতে বলছে, একদম সর্বনিম্ন টুকরা, তো ধরে নাও সর্বনিম্ন টুকরা হলো এই টুকরাকে আর তুমি ভাঙতে পারবা না, তাহলে এই সর্বনিম্ন টুকরাটাই হলো পরমাণু। বুঝছো, এই সর্বনিম্ন টুকরাটাই হলো কি পরমাণু। আর সেই পরমাণুটা কিসের, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। বা এই যে দেখো, এটা কি হলো, এটা কি, এটা মৌলিক পদার্থ না, তো এই যে টুকরাটা, তাহলে এটা কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ না? তো এই যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম অংশ, একে আমরা কি বলতেছি, একে আমরা বলতেছিল পরমাণু। একে আমরা কি বলতেছি, একে আমরা বলতেছি পরমাণু। এখন তুমি দেখো, আমি এখানে আরেকটা লাইন লিখছি, যাতে মৌলিক পদার্থের সকল গুণাগুণ থাকে। এখন সাপোজ মনে করো এটা একটা পরমাণু, এটা হলো হাইড্রোজেন, সাপোজ এ মনে করো তাপ উৎপন্ন করতে পারে, তাহলে এই টুকরাটাও, এর যে টুকরাটা আসবে সর্বনিম্ন যে টুকরাটা, এই টুকরাটাও তাপ উৎপন্ন করতে পারবে, এর যে গুণটা আছে এরও সেই গুণটাই থাকবে। বুঝতে পারছো, এর যে গুণটা আছে এরও সেই গুণটা থাকবে। এখন সাপোজ তোমাকে বলতে পারো, তোমার কাছে 100 দানা ভাত আছে বা 1 প্লেট ভাত আছে, সেখান থেকে যদি তুমি সর্বনিম্ন টুকরা ভাতটা খাও, সর্বনিম্ন টুকরা ভাত খেলেও কি তুমি সম্পূর্ণ ভাতের গুণাগুণটা পাচ্ছ না এক ফোঁটা ভাতের মধ্যে? মানে অন্যান্য ভাতে যে মনে করো এরকম টুকরা টুকরা ভাত, এই টুকরা টুকরা ভাত, এরকম টুকরা টুকরা ভাত, এখান থেকে যদি তুমি 1 দানা ভাত খাও, তা তুমি কি এই ভাতের এই বাকি ভাতের গুণাগুণ গুলোই তো পাচ্ছ, এই ভাতের বাকি ভাতের টেস্টটাই তো তুমি পাবা, তাই না? তাই সেই জন্য বলছে যাতে মৌলিক পদার্থের সকল গুণাগুণ থাকে। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা জানাও। নীলিমা জান্নাত লিখছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, তাহলে আমরা, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যাতে মৌলিক পদার্থের সকল গুণাগুণ থাকে, তাহলে আমরা পরমাণু বুঝতে পারলাম। তাহলে এরপরে অণু আসে। অণু তাহলে কি? অণু হলো দুই বা দুইয়ের অধিক আহ, সংখ্যক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হওয়াকে। দুই, আমার সাথে লেখো তারপর বলছি, দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে রাসায়নিক বন্ধন গঠন করে। তো দেখো, অণু হলো দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে রাসায়নিক বন্ধন গঠন করে। এখন দেখো, আমি যে এই যে টুকরা টুকরা, এই যে টুকরা টুকরা হাইড্রোজেন, টুকরা টুকরা হাইড্রোজেন আমি বার করছিলাম না, এই যে টুকরা টুকরা হাইড্রোজেন, যখন এরা পরস্পরের সাথে যুক্ত হবে, এরা যখন পরস্পরের সাথে যুক্ত হবে, সাপোজ এই দুইটা হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হইলে, তাহলে যুক্ত হইলে যদি এটা পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকে, তখন এটার সংকেতটা কিরকম হবে জানো? এটা কয়টা, দুইটা হাইড্রোজেন না, তাহলে এই যে H2 হবে, H2 হবে। বা এটা যদি তিনটা থাকে, এরকম তিনটা টুকরা থাকে, এরকম তিনটা টুকরা যদি থাকে একসাথে এরকম পরস্পরের সাথে যুক্ত হয়ে, তাহলে এটা কি হবে, H3 হবে। তাহলে এই যে H3 হইলো, তো দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে রাসায়নিক বন্ধন গঠন করে, সেটাকে কি বলতেছে, সেটাকে আমরা অণু বলতেছি। তার মানে কি, এইটা কি, এটা H3 একটা কি, H3 হলো একটা অণু। H3 কি হলো, H3 একটা অণু, কারণ কি এখানে তিনটা হাইড্রোজেন আছে বা তিনটা H আছে, কিন্তু H কি, শুধু H কি, শুধু H হলো একটা পরমাণু, শুধু এইচ কি একটা, শুধু এইচ হলো একটা পরমাণু। বুঝতে পারছো? শুধু এইচ কি একটা, এইচ হলো একটা পরমাণু। ওকে। তো দেখো, এখানে কি দুই বা দুই অধিক পরমাণু পরস্পর সাথে, কিন্তু এখানে কিন্তু একই পরমাণু বলে নেই।
এখন এখানে দেখো, সাপোজ এখানে কি যে শুধু হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাই না? এটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত না হয়ে এখানে কিন্তু হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন যুক্ত হইতে পারতো, বা এন যুক্ত হইতে পারতো, বা ও যুক্ত হইতে পারতো, বা বিভিন্ন কিছু যুক্ত হইতে পারতো। সেম ভাবে এটা বলতে পারি, দেখো এখানে মনে করো একটা ও আছে, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, এর সাথে এ যুক্ত, এর সাথে এ যুক্ত। অর্থাৎ এরা কি হলো, এখানে কয়টা কয়টা এইচ, এখানে দুইটা এইচ, তাহলে এইচ টু ও কয়টা, ও হলো একটা। তার মানে কি যে এইচ টু ও এটা এটাকে বলে হলো পানি। আমি পরে এগুলো সব তুমি শিখবে, এটাকে বলে পানি। তাহলে এটা কি, এটা অণু না পরমাণু? এটা অবশ্যই একটা অণু। কারণ কি, দুইয়ের অধিক পরমাণু, দেখো এটা কখনো কয়টা পরমাণু, এইটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, তারপরে এই যে এইচ একটা পরমাণু, এটাও একটা পরমাণু, এখানে তিনটা পরমাণু যুক্ত হয়েছে। সেহেতু এইটা কি, এটা একটা অণু নাকি পরমাণু? এটা একটা পরমাণু। বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু ভিন্ন ভিন্ন, এখানে কিন্তু ভিন্ন মৌল আছে, মানে ভিন্ন পরমাণু আছে বা ভিন্ন মৌল, এই ও, এইচ, তারপরে এন, এদেরকে বলা হয় কি জানো? এদেরকে বলা হয় মৌল। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় মৌল। এদেরকে বলা হয় মৌল। তো এই অণুর ক্ষেত্রে কিন্তু ভিন্ন মৌল যুক্ত হতে পারে, মানে কি শুধু যে এইচ এইচ যুক্ত হবে তা না, এটার সাথে কি ও যুক্ত হতে পারে, এন যুক্ত হতে পারে, বি যুক্ত হতে পারে, মানে এটা সব একটা মৌলের নাম। তুমি একটু পরে শিখবা যে আসলে কোন মৌলের নাম বি, কোন মৌলের নাম এন, কোন মৌলের নাম ও, তুমি একটু পরে শিখবা। তো এই যে বিভিন্ন অণু কিন্তু একসাথে যুক্ত, মানে বিভিন্ন মৌলের পরমাণু একসাথে যুক্ত হওয়াকে কি বলতেছে? অণু বলতেছে। বুঝতে পারছো? তাহলে দেখো তো ভাইয়া, আমি তোমাকে একটা জিনিস ধরি। এখন বলো তো, এখানে আছে হলো এন ও, এরকম আছে হলো NO টু, NO2, আর শুধু আছে হলো ও। এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। ভাইয়া বলো তো, 1 নাম্বার কি আর 2 নাম্বার কি? 1 নাম্বার অণু নাকি পরমাণু? 2 নাম্বার অণু নাকি পরমাণু? ফার্স্ট কমেন্ট করে জানাও, ফার্স্ট কমেন্ট করে জানাও যে 1 নাম্বার অণু, অণু নাকি পরমাণু, আর 2 নাম্বার অণু নাকি পরমাণু। মানে যদি হয়, যদি বলো 1 নাম্বার অণু, তাহলে বলবা অণু, বা একের সাথে লিখবা অণু, বা অণু অথবা পরমাণু লিখবা, একের সাথে অণু অথবা পরমাণু লিখবা। আর দুইয়ের সাথে অণু, অণু নাকি পরমাণু সেটা পাশে লিখে দেবা। ওকে? তো কোনটা হয় সেটা আমাকে লিখে কমেন্টে জানাও। অনেকে কমেন্ট করতেছো, দেখা লাগবে। আর রুদ্র ইসলাম হাই এভরিওয়ান, হাই এভরিওয়ান না বলে আহ, আহ, 1 নাম্বার অণু, 2 নাম্বার পরমাণু, 1 নাম্বার অণু, 2 নাম্বার পরমাণু। হ্যাঁ, তোমরা সবাই ঠিক লিখছো, 1 নম্বর অণু। কারণ দেখো এখানে 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 হিসাবটা কি, দেখো এখানে কি একটা এন, একটা এন, আর ও কয়টা, ও হলো দুইটা, তাহলে যে ও হলো দুইটা, তাহলে এটা কি, এই যে একে অপরের সাথে যুক্ত, অর্থাৎ এখানে কয়টা পরমাণু আছে বা কয়টা মৌল আছে? 3টা মৌল, 3টা পরমাণু আছে, তাই না? সেহেতু এটা কি, এটা হলো অণু। আরে কি একাই আছে না? এ শুধু একাই আছে, যে একাই থাকে সে হলো পরমাণু। তো তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? তো এখন দেখো, এখন একটা জিনিস বুঝতে পারছো, একটা জিনিস ফিল করো। আমরা একটা একটা সময় দেখলাম যে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে কি হচ্ছে, H2 হচ্ছে। হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে কি হচ্ছে, বা এইচ এর সাথে এইচ যুক্ত হয়ে H2 হচ্ছে। আবার আরেকটা জায়গায় আমি দেখলাম যে এন এর সাথে, ও প্লাস, ও মানে দুইটা অক্সিজেন যুক্ত হয়ে বা দুইটা ও যুক্ত হয়ে কি হচ্ছে, NO2 হচ্ছে। এখন দেখো, এইটা কি, এটা একই মোল, এটাও একই মোল। তার মানে কি, একটু লেখো, এরা হলো একই মোল, একই মৌল। এরা কি একই মৌল? একই মৌল না? এই দুইটা একই ওয়ার্ড না? একই ওয়ার্ড যুক্ত হয়ে কি এটা, এরা কি করছে, অনুগঠন করছে। এরা কি করছে, অনুগঠন করছে। এরাও অনুগঠন করছে, কিন্তু এরা কি ভিন্ন ভিন্ন ওয়ার্ড না? মানে এটা মানে ভিন্ন ভিন্ন ওয়ার্ড, এখানে এন আছে আর ওখানে ও আছে, মানে ভিন্ন ওয়ার্ড। মানে ভিন্ন ওয়ার্ড মানে কি, ভিন্ন ওয়ার্ড হওয়ার পরও বা এটা ভিন্ন মৌল লিখতে পারি, এটাকে আমি কি লিখতে পারি, ভিন্ন মৌল লিখতে পারি। এটাকে আমি ভিন্ন মৌল লিখতে পারি। এরাও কি গঠন করছে, অনুগঠন করতেছে। এরাও কি গঠন করতেছে, অনুগঠন করতেছে। এখন তাহলে তুমি ব্যাপারটা বুঝো, যখন যখন একই মৌল যুক্ত হয়ে অনুগঠন করবে, যখন একই মৌল একই মৌল যুক্ত হয়ে অনুগঠন করে, অনুগঠন করে, তখন সেটা কি ভাইয়া? তখন সেটাকে বলে হলো মৌলিক অণু। যখন একই মৌল যুক্ত হয়ে অনুগঠন করে তখন সেটাকে বলে হলো মৌলিক অণু। তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলে মৌলিক অণু। তখন সেটাকে বলে, যখন একই মৌল যুক্ত হয়ে অণু গঠন করে তখন সেটাকে বলতেছিল মৌলিক অণু। আবার যখন ভিন্ন মৌল, যখন ভিন্ন, এটা আমি এরকম বললাম, ভিন্ন মৌল যুক্ত হয়ে অণু গঠন করে তখন সেটাকে বলতেছিল, তখন সেটাকে বলে হলো যৌগিক অণু। তখন সেটাকে কি বলতেছে, যৌগিক
অণু। তো যখন একই মৌল যুক্ত হয়ে অণু গঠন করে, যেমন দেখো এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন যুক্ত হয়ে কি অণু গঠন করছে না? H2 গঠন করছে না? তার মানে কি? সেটা হলো মৌলিক অণু। আবার যখন ভিন্ন মৌল, দেখুন N একটা ভিন্ন মৌল, O একটা ভিন্ন মৌল, O একটা ভিন্ন মৌল। তো এরা যখন একত্রে অণু গঠন করছে, তখন সেটা কি? তখন সেটা হলো যৌগিক অণু। তার মানে কি? এইটা কি? এটা হলো মৌলিক অণু, এটা হলো মৌলিক, এটা মৌলিক অণু, এটা কি? এটা হলো যৌগিক অণু, এটা হলো যৌগিক অণু। বুঝতে পারছো? বুঝতে পারছো? নাহিদ ইসলামের একটু দেরি হয়ে গেল ভাইয়া ক্লাসে আসতে। সমস্যা নাই। তুমি এখান থেকে ক্লাসটা করো। আর সামনে যেটা পড়াইছি একটু পরে ক্লাস শেষ হলে আবার দেখে নিও। ওকে? তো তোর এতক্ষণ যা পড়াইলাম তা কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে অনেক ভালো। ওকে? এখন এখন তুমি দেখবা, এখন আমি একটা জিনিস লিখবো, সেই জিনিসটা তুমি আমার সাথে, তোমাদের কাজ হলো এগুলা পড়বা। কিন্তু এখন যেটা রসায়ন শিখতে গেলে প্রধানত কাজ হলো এই যে এইচ মানে হাইড্রোজেন, ও মানে অক্সিজেন, এন মানে নাইট্রোজেন, এগুলা মুখস্থ করা। এগুলা কি মুখস্থ করা? এগুলা বই পাইলে বইয়ের মধ্যে সুন্দরভাবে আছে, তারপর আমি লিখে দিচ্ছি। লিখে দিলে তোমার কাছে আরো বেটার হবে। এখন আমার সাথে লিখবা বাংলা ওয়ার্ডটা একটু। আচ্ছা আমি লিখতেছি। এখানে লিখবা হলো, এই জায়গায় লেখো, এখান থেকে লেখো, আমার সাথে লিখবা। এই জিনিসটা টোটালি মুখস্থ করতে হবে। যেমন আমি কালকে ফিজিক্সের সূত্র দিয়েছিলাম, সূত্র মুখস্থ ছাড়া তুমি ম্যাথ করতে পারবা না। সেম এই জিনিসটা মুখস্থ ছাড়া তুমি সামনে প্রচুর বাধা বাধা বিপত্তির মধ্যে পড়বা। তাই এই জিনিসটা আগে মুখস্থ করবা, তারপরে আমার সাথে কথা বলবা। ওকে? তো দেখো, এত বড় না দিই, যেহেতু এত বড় দিচ্ছি কেন? আগে আমরা এখানে লিখি। এখানে আগে লিখি হলো পারমাণবিক, পারমাণবিক, পারমাণবিক সংখ্যা। বা এটা একটু নিচে লিখি, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তারপরে লিখবো হলো মৌলের নাম, মৌলের নাম। আচ্ছা নামের আগে লিখি সংকেত, মৌলের সংকেত, মৌলের সংকেত। আর হলো মৌলের নাম। ওকে? তো এখন দেখো, এখানে আমি প্রথমে লিখবো পারমাণবিক সংখ্যা, তারপরে হলো মৌলের সংকেত, তারপরে কি হলো মৌলের নাম। তো আপাতত আমরা 20টা, আপাতত 20টা মনে রাখবো। ঠিক আছে? আপাতত আমরা কয়টা মনে রাখবো? আপাতত আমরা 20টা মনে রাখবো। তো পারমাণবিক সংখ্যা আমি এখানে সিরিয়াল অনুযায়ী লিখবো, যে এক নম্বরে কি আছে? এক নম্বরে আছে এইচ, এক নম্বরে কি আছে? এইচ। এইচ কে? এইচ হলো হাইড্রোজেন। একটু বাংলা ওয়ার্ডটা একটু দেখে নিও, ভুল হইতে পারে আমার, মানে বাংলা লেখাতে ভুল হইতে পারে, মানে তাও একটু দেখে নিও বইয়ে। যে এক নম্বরে কি আছে? হাইড্রোজেন। মানে এক কে? এক হলো হাইড্রোজেন। দুই কে? দুই হলো হিলিয়াম, এইসি। এটা কিন্তু একটু মজা করে ট্রিক্স করে কিন্তু মুখস্থ করা যায়, সেগুলা তোমরা অবলম্বন বাদ দাও। সবকিছু ট্রিক্স দিয়ে হয় না। তুমি এগুলা জিনিস, তোমাকে এত বড় রসায়ন বই পড়বা, তুমি জিনিসটা যদি মুখস্থ না রাখো তাহলে কি হবে? ভাইয়া মুখস্থ আছে এগুলা 1 থেকে 40 পর্যন্ত খুব ভালো, বাট অনেকেরই মুখস্থ নাই, তাই তাদেরকে বলতেছি। সবারই কি মুখস্থ আছে? সবার মুখস্থ আসলে কিন্তু আমার লেখার দরকার নাই। তারপরে এটা হলো হিলিয়াম, এটা কি? হিলিয়াম, এটা হলো হিলিয়াম। দুই কি? দুই হলো হিলিয়াম। 3 নম্বর কি? 3 নম্বর হলো ভাইয়া, সবার মুখস্থ আছে? ভাই এগুলা লেখা লাগবে না, বাদ দেন। আচ্ছা সবাই কমেন্ট করো, এগুলা কি তোমাদের মুখস্থ আছে? এগুলা কি লেখা লাগবে? সবাই বলো, এগুলা কি লেখা লাগবে? ভাই এগুলা পারি, জি ভাইয়া সব মুখস্থ আছে। ও তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে তো কোনো সমস্যাই নাই। তাহলে এগুলার নামও তো তোমরা জানো, তাই না? এগুলার নামও তো তোমরা জানো, এগুলার নামও তাহলে তোমরা জানো, এগুলার নামও তাহলে তোমরা জানো। ঠিক আছে? 30 পর্যন্ত পারি। ওকে? তাহলে তো কোনো সমস্যা। এগুলা কি তোমরা ক্লাস 9-এ পড়ছিলা? এগুলা কি ক্লাস 9-এ পড়ছিলা নাকি তোমাদের 9-এর যে বইটা ছিল নতুন সিলেবাস, নতুন বই, সেটা আমার চোখে নাড়িয়েও নাই, ভাল লাগে না বইটা। বাট তুমি কি এটা 9-এ পড়ছিলা নাকি 10-এ উঠে পড়ছো? আচ্ছা, আমি তাহলে এটা মুছে দিই। এই জিনিসটা যেহেতু পারো, এখান থেকে আপাতত 1 থেকে 30, 30 বা 1 থেকে 20 পর্যন্ত অবশ্যই সবাই, সবাই মুখস্থ করবে। 9-এর বইয়ে ছিল? এটা কি 9-এর বইয়ে ছিল? আচ্ছা 9-এর বইয়ে থাকলে খুব ভালো। তাহলে এরপর আসলে আমাদের পরমাণুর ভিতরের কণা, পরমাণুর
পরমাণুর পরমাণুর ভেতরের পরমাণুর ভেতরের কণা পরমাণুর ভেতরের কণা ক্লাস 9 পড়ছি। একটু আগে যেগুলা পড়াইলো এগুলো ক্লাস 9 পড়ছিলা? আচ্ছা, এখন আসলে আমাদের পরমাণুর ভেতরের কণা। তো পরমাণুর ভেতরের কণা বা পরমাণুর কণা তুমি যেটাই বলো না কেন, পরমাণু কি বা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। সাপোজ এইটা একটা এরকম ভাবে আমি আর্ট করতে পারলাম না ঠিকভাবে, তাও ধরে নাও এই যে একটা নিউক্লিয়াস। তো এটা হলো তার কেন্দ্র, এটা হলো তার কেন্দ্র, এটা হলো তার ব্যাসার্ধ, বুঝছো? তো এই যে পরমাণুর কণা, এই পরমাণুর এই যে ব্যাসার্ধ, এই যে বাইরে, এই বাইরের পাশে থাকে হলো ইলেকট্রন। এই বাইরের পাশে কে থাকে? এই বাইরের পাশে থাকে হলো ইলেকট্রন। এই বাইরের পাশে চলে হলো ইলেকট্রন। মানে ইলেকট্রন কিরকম জানো? ইলেকট্রন হলো গতিশীল। মানে এই যে এখানে আমরা একটা ইলেকট্রন আছে, এরকম ভাবে ঘুরতে এসে এরকম ভাবে প্রত্যেকটা পথে পথে ঘুরে যায়, বুঝছো? এই বাইরে কি থাকে? বাইরে এই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি আটটা সুন্দরভাবে করলাম না, করতে পারি নাই। বাট তুমি মনে রাখবা যে এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় ইলেকট্রন ঘুরতেছে, এরকম প্রত্যেকটা জায়গায় ইলেকট্রন প্রতিনিয়ত চলমান ঘুরতেছে। তো বাইরে কে থাকে? পরমাণুর বাইরে কি থাকে? বাইরে থাকে হলো ইলেকট্রন, ওকে। আর পরমাণুর ভেতরে কারা থাকে? পরমাণুর ভেতরে থাকে হলো নিউক্লিয়াস। তো এটা হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। আমার সাথে লিখিও, এটা হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে থাকে হলো প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসে কারা থাকে? নিউক্লিয়াসে থাকে হলো প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন। তো এখানেও কিছু জিনিস মুখস্থ করার আছে, বাট তুমি এইটুকু আগে বুঝো। এই যে ইলেকট্রন, ইলেকট্রন হলো মাইনাস চার্জ বিশিষ্ট। ইলেকট্রনের সাথে লিখবা কি? ইলেকট্রন হলো মাইনাস চার্জ বিশিষ্ট। আর প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট অথবা বা প্লাস চার্জ বিশিষ্ট। আর নিউটনের কোনো চার্জ নাই, নিউটন হলো নিরপেক্ষ মৌল বা নিউটন হলো নিরপেক্ষ, ওকে। তো এই যে প্রোটন, তাহলে যে নিউক্লিয়াসের ভিতরে কারা আছে? প্রোটন আছে। প্রোটনকে আমরা পি দ্বারা লিখি, বুঝছো? প্রোটনকে আমরা যদি পি দ্বারা লিখি, আর ইলেকট্রনকে আমরা লিখিল ইলেকট্রন এরকম ই এর উপরে মাইনাস দিয়ে লিখি, ওকে। এই যে এই পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসের কেন্দ্রে কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো মূলত আমাদের এখানে দেখো, আমি জিনিসটা মুছে দিই। তো এখানে কারা আছে? এই কেন্দ্রে কারা আছে? প্রোটন প্লাস নিউট্রন। আমরা কি জানি প্রোটনের চার্জ কত? প্রোটন হলো প্লাস। প্রোটনের উপরে কি থাকে? প্লাস, কারণ প্রোটনের চার্জ হলো প্লাস, ইলেকট্রন হলো মাইনাস। আমরা কিন্তু একটা জিনিস ছোট থেকেই পড়ে আসতেছি যে প্লাস মাইনাসে কোনো একটা সমস্যা আছে, প্লাস মাইনাসে আকর্ষণ করে। প্লাস মাইনাস কি রসায়নেও, রসায়নের প্রত্যেকটা জায়গায় তুমি জিনিসটা লিখে রাখো যে প্লাস মাইনাস কি করে, প্লাস এবং মাইনাস একে অপরকে একে অপরকে আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করে। তাহলে এই যে প্লাস এবং মাইনাস এরা কি করে? এরা হলো একে অপরকে আকর্ষণ করে। সেম ভাবে এই যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং ইলেকট্রন, এরা দুজন কি একে অপরকে আকর্ষণ করে। এই যে এরা কি করে? এরা একে অপরকে আকর্ষণ করে, বুঝছো? এই আকর্ষণ বলের ভিত্তিতে বা এই মানে আকর্ষণ অনুযায়ী পদার্থের অনেক গঠন আছে, সেটাকে বলা হলো আন্ত আণবিক আকর্ষণ বল। এই যে আকর্ষণটা যেটা দেখতেছো, এই যে একে অপরকে যে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে যে একটা আকর্ষণ দেখতেছো, এই আকর্ষণকে কি বলতেছে? আন্ত আণবিক আকর্ষণ বল। এটাকে কি বলতেছে? এটাকে বলতেছিল আন্ত আণবিক আকর্ষণ বল। এটাকে কি বলতেছে? আন্ত আণবিক আকর্ষণ বল। এখন ভাইয়া তোমাদের এমসিকিউ তে খুব বেশি ইম্পর্টেন্ট যে কার আন্ত আণবিক আকর্ষণ বল বেশি, কার আন্ত আণবিক আকর্ষণ বল বেশি। এমসিকিউ যে আন্ত আণবিক আকর্ষণ বল। তো আমাদের পদার্থ কয় প্রকার? পদার্থ আমাদের কঠিন, তরল, বায়বীয়, তাই না? তো কঠিন পদার্থের আন্ত আণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি, কারণ কঠিন পদার্থগুলো কি হবে? এই যে একে অপরের সাথে কিভাবে থাকে, মানে এটা কঠিন বল, এটা ইট। এমন করে ইট একে অপরের সাথে কিভাবে এভাবে লেগে থাকে না? এভাবে লেগে থাকে না? এরকম একে অপরের সাথে লেগে থাকে না? বা তুমি দেখো, এটা একটা কি কঠিন পদার্থ না? এরা একে অপরের সাথে লেগে আছে না? একে অপরের সাথে লেগে আছে না? অর্থাৎ কি, এটা যদি একটা পরমাণু হয়, তাহলে এদের ইলেকট্রন গুলা এত দূরে নাই। এদের ইলেকট্রন গুলো এত দূরে নাই। এদের ইলেকট্রন গুলা কি এরকম এরকম এইভাবে ইলেকট্রন গুলো আছে। মনে করো এটা এখানে নিউট্রন আছে বা এখানে প্রোটন আছে আর এখানে ইলেকট্রন আছে। অর্থাৎ এদের এদের যত দূরত্ব কম হবে তত এদেরকে আকর্ষণ বল বেশি হবে না? দেখো, মনে করো সাপোজ সাপোজ এখানে আছে হইলো প্রোটন আর এখানে আছে ইলেকট্রন। এদের যে আকর্ষণটা
আর এইখানে একটা ইলেকট্রনের সাথে যে আকর্ষণটা, কার আকর্ষণটা বেশি হবে? অবশ্যই কাছাকাছি যারা আছে তাদের আকর্ষণটা বেশি হবে না। অর্থাৎ এই দুজনের আকর্ষণটা সবচেয়ে বেশি আর এই দুজনের আকর্ষণটা অনেক কম। অর্থাৎ কাছাকাছি কারা থাকে? আর আমরা তো জানি কঠিন পদার্থ একে অপরের সাথে লেগে থাকে। সেহেতু আমাদের কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল কি বেশি? তাহলে কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল আন্তঃআণবিক আকর্ষণ কার বেশি? কঠিনের কঠিনের বেশি। কঠিনের বেশি। আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিনের কি? কঠিনের বেশি। এখন তরল পদার্থ হিসাব করো। তরল পদার্থগুলা কঠিনের থেকে কম। তরল পদার্থগুলা কি? কঠিনের থেকে কম। কারণ তরল পদার্থগুলো একটু ছোটাছুটি অবস্থায় থাকে। তো তরলের কি? তরলের কঠিনের তুলনায় কম। কঠিনের তুলনায় কম। এখন বায়বীয় পদার্থের কেমন ভাইয়া? আচ্ছা বায়বীয় পদার্থ তো আকাশে বাতাসে উড়ে বেড়ায়। তার মানে কি বায়বীয় পদার্থে কি প্রোটন মনে করে এই জায়গা হলে কি ইলেকট্রন কি এখানে থাকে? ইলেকট্রন তো অনেক দূরে থাকে, তাই না? সেহেতু বায়বীয় পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম। তাহলে বায়বীয় পদার্থের আকর্ষণ বা বায়বীয় পদার্থের সবচেয়ে সবচেয়ে কম। বুঝতে পারছো? বায়বীয় পদার্থের সবচেয়ে কম। ওকে? তো আন্তঃআণবিক আকর্ষণ বলটা যদি তুমি বুঝো, এই আন্তঃআণবিক বলেরই একটা বিপরীত একটা জিনিস হলো কণার গতিতত্ত্ব। আমি এটা মুছে দিলাম। এটাও এমসিকিউর জন্য বলবো। আরেকটা কি আসতেছে? কণার গতিতত্ত্ব। কণার কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব হলো ছুটাছুটি কে বেশি করতে পারে। ছুটাছুটি ইলেকট্রন গুলা যখন ছুটাছুটি অনেক বেশি করতে পারবে সেটাই হলো কণার গতিতত্ত্ব। সাপোজ এই ইলেকট্রনটা এখানে আছে, সেহেতু এর কি আকর্ষণ বলটা কি কম না? এর আকর্ষণটা অনেক কম। আর এই ইলেকট্রন এখানে আছে, এর আকর্ষণটা কি অনেক বেশি। এই আকর্ষণটা অনেক বেশি হলে কি এই যে পরমাণুর দিকে বা প্রোটনের দিকে কি হেলে যাচ্ছে না বা পড়ে যাচ্ছে না? তাহলে এই কি প্রোটনের প্রতি মানে প্রোটনের প্রতি অগ্রসর হচ্ছে, কিন্তু এই ইলেকট্রন থেকে অনেক দূরে আছে। ফলে কি এই যে এইভাবে চলতেছে, এ কিন্তু এইভাবে দৌড়াতে পারবে, এ কিন্তু প্রতি মুহূর্তে ঠিকভাবে দৌড়াতে পারবে। কিন্তু এ কিন্তু দৌড়াতে পারছে না, কারণ একে কিন্তু বারবার এই প্রোটনটা বাধা দিচ্ছে, কারণ প্রোটনের সবচেয়ে কাছে আছে। আর যে দূরে আছে যে ইলেকট্রনটা, তার কিন্তু খুব বেশি আকর্ষণ বল না, সেহেতু সে কিন্তু এইভাবে ঠিকই ঘুরতে পারতেছে। ওকে, সে ঠিকভাবে ঘুরতে পারছে। অর্থাৎ এখানে কার গতিতত্ত্বটা বেশি? অবশ্যই এই ইলেকট্রনের গতিতত্ত্বটা বেশি, যে দূরে আছে। যে দূরে আছে তার গতিতত্ত্বটা বেশি, তাই না? সেহেতু তুমি এটা যদি বুঝতে পারো, তাহলে কঠিন পদার্থের কণাগুলো কেমনে থাকে? খুব কাছাকাছি থাকে না? যদি কঠিন পদার্থের কণাগুলো যদি কাছাকাছি থাকে বা কঠিন পদার্থের ইলেকট্রন গুলো যদি কাছাকাছি থাকে, তাহলে কি কঠিন পদার্থের কণার গতিতত্ত্ব কেমন হবে? সবচেয়ে কম হবে না? কারণ কঠিন পদার্থ মনে করো এটা কঠিন পদার্থ, এই যে কঠিন পদার্থের ইলেকট্রন গুলো এরকম কাছাকাছি আছে, এখানে প্রোটন এখানে নিউট্রন। তার মানে কি এরা কি গতিতত্ত্ব আছে? এদের আর গতিতত্ত্ব থাকে, এরা তো প্রোটনের দিকেই পড়ে যাচ্ছে। তার মানে কি তাহলে কঠিনের সবচেয়ে কম। কঠিনের সবচেয়ে কম। সেম ভাবে তরলের তরলের কি হবে? তরলের কঠিনের থেকে বেশি হবে। তরলের কঠিনের থেকে বেশি। আর বায়বীয় পদার্থের কি হবে ভাইয়া? বায়বীয় পদার্থের, এখন দেখো বায়বীয় পদার্থ কি হবে? অনেক দূরে থাকে। অর্থাৎ অনেক দূরে থাকলে কি ইলেকট্রন গুলো খুব দ্রুত ছোটাছুটি করতে পারবে বা সহজে ছোটাছুটি করতে পারবে। সেহেতু উম, সেহেতু এটা কি হবে? বায়বীয় পদার্থের সবচেয়ে বেশি। বায়বীয় সবচেয়ে বেশি। তার মানে তুমি একটা জিনিস বোঝো, আন্তঃআণবিক আকর্ষণ বলের বিপরীতটাই হলো কণার গতিতত্ত্ব। আন্তঃআণবিক বলের বিপরীতটাই হলো কণার গতিতত্ত্ব। আন্তঃআণবিকের সময় কঠিনের সবচেয়ে বেশি ছিল, এখানে সবচেয়ে কম। আর আন্তঃআণবিকের ক্ষেত্রে বায়বীয় সবচেয়ে কম ছিল, এখানে বায়বীয় সবচেয়ে বেশি। ওকে, গতি আর আণবিক বিপরীত। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, একটা প্রশ্ন প্রশ্ন করেন। এখান থেকে প্রশ্ন আমি আর করতে চাচ্ছি না। আমি অন্য জায়গা থেকেই প্রশ্ন করব। এখনো অনেক কিছু বোঝানোর বাকি আছে, সবকিছু নোট করবা। এখন দেখো, আমি জিনিসটা ভালো করে মুছে দিই। দেখো, এটা একটা হলো পরমাণু। এই পরমাণুর কেন্দ্রে এখানে কি থাকে? এখানে থাকে ইলেকট্রন। ইলেকট্রনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। আর এই যে কেন্দ্রে কে থাকে? প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন। এখন নিউক্লিয়াসে যখন প্রোটন এবং নিউট্রন থাকবে, সেটাই কি? সেটাই হলো কি তার ভর সংখ্যা। তার আগে আমাদের প্রোটন কাকে বলে সেটা আমাদের জানতে হবে। প্রোটন কাকে প্রোটন তো পরমাণুর কোনো মৌলের যে পারমাণবিক সংখ্যাটা তুমি শিখছো, যে পারমাণবিক সংখ্যাটা যেটা জানো, সেটা হলো প্রোটন, অর্থাৎ প্রোটন সংখ্যা, বা এটাকে আমি প্রোটন সংখ্যা বলতে পারি।
মানে একটু আগে আমরা যে শিখছিলাম না যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1, অক্সিজেনের কত, অক্সিজেনের কত 8 না 6, অক্সিজেনের 8, সেম অক্সিজেনের প্রোটন সংখ্যা কত, অক্সিজেনের প্রোটন সংখ্যা 8। ওকে, তাহলে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হলো 1। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো ভাই? গতি এইগুলো পারো, এখন আমি তো জানি না তুমি কিভাবে পারো, আমাকে তো প্রথম দিকে পড়াতে হবে, অধ্যায় তো বইয়ে বইয়ে তো তোমাকে এগুলা জিনিসই শিখাইছে, তাই না? তো তুমি কি পারো সেটা তো এখন আমি ওইভাবে করলে তো আর হবে না, তাই না? তো দেখো প্রোটন সংখ্যা কি, যে একটা মৌলের পারমাণবিক সংখ্যাই হলো তার প্রোটন সংখ্যা। তুমি কি ভর সংখ্যা সম্পর্কে আইডিয়া আছে? এই যে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফলকে প্রোটন সংখ্যা, প্রোটন প্লাস নিউটন এর সংখ্যার যোগফলকে কি বলে? এটার যোগফলকে বলে হলো ভর সংখ্যা। প্রোটন এবং নিউটনের যোগফলকে বলা হয় ভর সংখ্যা। আমি কি আমার মতন করে পড়াবো, নাকি তোমরা যে বলতেছো পারি পারি, আমি আমার মতন করে পড়ি? তোমরা এই ক্লাস 9-এ আমাকে জাস্ট একটা একটা খালি কথা বলো, ক্লাস 9-এ কি তোমরা ইলেকট্রন বিন্যাস পড়ছিলা? ক্লাস 9-এ কি ইলেকট্রন বিন্যাস পড়ছিলা? ক্লাস 9-এ ইলেকট্রন বিন্যাস পড়ে থাকলে আমাকে বলো, আর না পড়ে থাকলে বলো। সবাই ইলেকট্রন বিন্যাস পড়ছিলা কিনা? দেখো একটা পরমাণু আমাকে কমেন্টে জানাও ততক্ষণে। তো একটা পরমাণুর মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনের যোগফলকে ভর সংখ্যা বলে। প্রোটন কেমন? প্রোটন হলো, সাপোজ মনে করো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হলো 1। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1। আচ্ছা, জি পড়ছিলাম, জি ভাই পড়ছিলাম। তো আমাকে কি আলাদা করে ইলেকট্রন বিন্যাস পড়ানো লাগবে? আমি কি আলাদা করে আবার ইলেকট্রন বিন্যাস পড়াবো না? আমি কি আবার ইলেকট্রন বিন্যাস পড়াবো? বলো। তো আমি, দেখো তোমরা তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমাকে লাগবে না, লাগবে না, লাগবে না। কয়জনের লাগবে বলো? কারোরই কি লাগবে না? কারোরই কি লাগবে না আমাকে জানাও। কার কার লাগবে আর কার কার লাগবে না? সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি একটু অ্যাডভান্স লেভেলে তাহলে পড়াতে পারি। তো আমরা তাহলে এই জিনিসগুলো আমরা ভালো করে জানি যে হাইড্রোজেনের ভর সংখ্যা কত। আমরা তাহলে ভর সংখ্যা সম্পর্কে আমাদের আইডিয়া আছে, প্রোটন সম্পর্কে আইডিয়া আছে, পারমাণবিক ভর সংখ্যা সম্পর্কে আইডিয়া আছে। তাহলে আমাদের এই জিনিসগুলো আইডিয়া আছে, তাই না? স্যার আমার লাগবে। আচ্ছা, একজনের লাগলে তো হবে না, তুমি আমার সাথে থাকো। আমি সবাই যেহেতু পড়ছো, তাই সবাইকে একটু রিভিশন আকারে 5 মিনিটে আমি ব্যাপারটাকে হিসাবটা বরাবর করে দেবো। দেখো, আমাদের আগে শক্তি স্তর সম্পর্কে ধারণা রাখা লাগবে। ওকে, এখন রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল সম্পর্কে তোমাদের বলছে। তো আমি তোমাকে বলবো, আগে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেল পড়ার এখন তোমার দরকার নেই, তুমি 2টা দিন পরে পড়ো। কারণ ওদের এখন পড়লে তুমি বুঝবা না। তোমার আগে তোমাকে শক্তি স্তর সম্পর্কে ধারণা রাখতে হবে। শক্তি স্তর, দেখো ভাইয়া, আমি একটু আগে বলছিলাম যে এটা একটা কি, এটা একটা নিউক্লিয়াস। এখানে কি থাকে? নিউট্রন আর প্রোটন থাকে। এর চারপাশে কারা ঘুরে? ইলেকট্রন ঘুরে, তাই না? তো এই যে এখানে কয়টা বৃত্ত দেখতেছো, এটা হলো প্রথম একটা শক্তি স্তর, এটা হলো দুইটা শক্তি স্তর, এটা হলো তিনটা শক্তি স্তর। এই যে প্রথমে যে শক্তি স্তর আছে এটা হলো ইলেকট্রন, মানে প্রথম শক্তি স্তর। এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। এটাকে কি বলে? এটা হলো প্রথম, এটাকে বলা হলো প্রথম শক্তি স্তর। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দ্বিতীয়। এটাকে কি বলা হলো? তৃতীয়। আর এটাকে কি বলা হয়? লাস্টেরটাকে বলা হলো চতুর্থ শক্তি স্তর। লাস্টেরটাকে কি বলা হয়? চতুর্থ শক্তি স্তর। আমাদের শক্তি স্তরগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন দ্বারা প্রকাশ করি আমরা শক্তি স্তরকে, কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। এন ইকুয়াল যখন 1 হয়, তখন সেটা কি? তখন সেটা হলো প্রথম শক্তি স্তর। তখন সেটা হলো প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর। এন ইকুয়াল যদি 1 হয়, তখন সেটা প্রথম শক্তি স্তর। তো এন ইকুয়াল যদি 1 হয়, তখন সেটা কি হচ্ছে? তখন সেটা প্রথম শক্তি স্তর হচ্ছে। তো এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি? কে দ্বারা প্রকাশ করি। কে এল এম এন। একে আমরা কি দ্বারা প্রকাশ করি? প্রথম শক্তি স্তরকে আমরা কে দ্বারা প্রকাশ করি। এন ইকুয়াল টু যদি হয়, এন ইকুয়াল যদি 2 হয়, তাহলে এটা হচ্ছে হলো দ্বিতীয় শক্তি স্তর। এন ইকুয়াল 2 হলে দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর একে আমরা কি দ্বারা প্রকাশ করি? একে আমরা এন কে এল, একে আমরা এল দ্বারা প্রকাশ করি। ওকে, তারপরে এন ইকুয়াল যদি 3 হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে তৃতীয় শক্তি স্তর। সেটা হবে তৃতীয় তৃতীয় শক্তি স্তর। একে আমরা কি দ্বারা প্রকাশ করি? কে এল এম এন। একে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। আর এন ইকুয়াল যদি 4 হয়, তাহলে সেটা হবে চতুর্থ শক্তি স্তর। চতুর্থ, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। এখন এটা লেখা শেষ হলে আমি একটু মুছাই দেবো। ভাইয়া এটা আমার সবগুলা, সব পারি, আপনি প্রশ্ন করেন।
লিখতে দিলে ভালো। আচ্ছা হোক, আমি আমি তো পড়াচ্ছি, সমস্যা নেই। আমি তো তোমাকে ধারণা দিচ্ছি। ওকে? তো এখন দেখো, এই জিনিসটা আমি মুছে দিলাম। তো আমি একটু বুঝতে পারছি কোনটা ১ম শক্তি স্তর, কোনটা ২য় শক্তি স্তর, ৩য় শক্তি স্তর। আমি দেখো, এখানে দেখো, এখানে ধরে নাও এটা হলো ১ম শক্তি স্তর। ১ম শক্তি স্তরে থাকে হলো ২ টা ইলেকট্রন। ২য় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? ৩য় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? ৪র্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? এগুলো আমরা মুখস্থ করি। কিন্তু কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটা নির্ণয় সূত্র হলো শক্তি স্তরে, একটা সূত্র আছে। শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় সূত্র হলো ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 2n স্কয়ার, 2n স্কয়ার। তো কোন শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় সূত্র হলো 2n স্কয়ার, অর্থাৎ প্রথম শক্তি স্তরে, আমি এটা মুছে দিই একটু ভালোভাবে। প্রথম শক্তি স্তরে তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? n ইকুয়াল যদি 1 হয়, বা এটা যদি প্রথম শক্তি স্তর হয়, তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে ভাইয়া? সূত্র যদি প্রকাশ করো, তাহলে 2n স্কয়ার। n এর জায়গায় আমি কি লিখবো? n এর জায়গায় আমি 1 দেব। 1 এর উপর স্কয়ার দিলে কত হচ্ছে? 2 গুণন 1, 2 গুণন মানে কি? 2 টা ইলেকট্রন। প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন হচ্ছে? 2 টা। n ইকুয়াল যদি 2 হয়, n ইকুয়াল যদি 2 হয়, তাহলে আমি এখানে কি লিখবো? 2 গুণন 2 এর উপর স্কয়ার। তার মানে কয়টা হচ্ছে? 2 এর উপর স্কয়ার দিলে 4, 4 গুণন 2 কত হয়? 8। আবার n ইকুয়াল যদি 3 হয়, তাহলে আমি এখানে কি লিখবো? 2 গুণন 3 এর উপর স্কয়ার। তার মানে এখানে কত হচ্ছে? 3 এর উপর স্কয়ার দিলে 9, 9 আর 2, 9 দুগুণে কত হয়? 18। তারপরে n ইকুয়াল যদি 4 হয়, তাহলে কি হচ্ছে? 2 গুণন 4 এর উপর স্কয়ার। অর্থাৎ 4 4 16 আর এটা 2 মানে কত? 32। ওকে? তাহলে n ইকুয়াল 1 হলে 2 টা ইলেকট্রন মানে কি? সাপোজ এটা মানে ওটা কোনো পরমাণু, এটা তার হলো কেন্দ্র ধরে নাও। একটু মুছে দিই ভালো করে। ধরে নাও এটা হলো প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? এবার 2 টা ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 8 টা ইলেকট্রন। এবার তুমি 8 টা ইলেকট্রন দিবা। ১, ২, এবার জোড়ায় জোড়ায় দিবা। এরকম ভাবে জোড়ায় জোড়ায় দিবা। তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? দেখো তো, তৃতীয় শক্তি স্তরে 18 টা ইলেকট্রন। এরকম 18 টা ইলেকট্রন এইভাবে জোড়ায় জোড়ায় এখানে দিবা। ওকে? কত দিবা? 18 টা। এরকম ভাবে জোড়ায় জোড়ায় এখানে 18 টা বসাই দিবা। এরকম ভাবে 18 টা বসাই দিবা। প্রত্যেকটা জায়গায় 18 টা করে এভাবে বসাই দিবা। ঠিকভাবে জোড়ায় জোড়ায় করে বসাবা 18 টা। বুঝতে পারছো? এটা ৩ নাম্বার চ্যাপ্টার। এটা ৩ নাম্বার চ্যাপ্টার। এটা তোমাদের রসায়নের ৩ নাম্বার চ্যাপ্টার পড়াচ্ছি। তোমরা কি বলতে চাচ্ছ ভাইয়া? পড়ছি 9 এ। পারো তো, আমি তো বুঝতেছি তোমরা, আমাকে তো আমার ধারাটা মেইনটেইন করতে হবে। যারা পারো তারা একটু দেখে নাও। আবার না হয় দেখতেছো, কি সমস্যা? আমাকে তো আমার মানে প্ল্যানটা, মানে আমি যে প্ল্যানে যে আগাচ্ছি সেই প্ল্যানটা আমার বাস্তবায়ন করতে হবে না? এখন আমি ক্লাসের মাঝখানে তোমাকে তো আমি এই টপিকগুলো বাদ দিয়ে যদি তুমি যদি অন্য টপিক তো পড়াতে পারি না। আমি এখন তুমি কতটুকু বুঝো সেটার উপর তো ডিপেন্ড করতে হবে, যাতে যারা 9 এ বুঝে নাই তারাও যাতে বুঝতে পারে, সেইভাবে আমি এখান থেকে পড়াচ্ছি। ওকে? তো তুমি এখন দেখো, আমরা কি পাইছিলাম? আমরা পাইছিলাম হলো শক্তি স্তর। তো এইগুলাকে কি বলে? এগুলাকে বলা হলো অরবিট। শক্তি স্তরকে কি বলা হচ্ছে? এই যে n কে কি বলা হচ্ছে? n ইকুয়াল 1, n ইকুয়াল 2, এদের সবাইকে কি বলতেছে? এদেরকে বলতেছে হলো অরবিট। এদেরকে কি বলতেছে? এদেরকে বলছে হলো অরবিট। অরবিট বা এদেরকে কি বলছে? শক্তি স্তর। শক্তি স্তর। এখন এরা হলো অরবিট। এখন এই যে শক্তি স্তরগুলো আছে, এই শক্তি স্তরগুলোর একটি করে উপশক্তি স্তর আছে। এদের সবারই কি আছে? উপশক্তি স্তর আছে। এদের সবার কি আছে? উপশক্তি স্তর আছে। এদের সবার কি আছে? উপশক্তি স্তর আছে। উপশক্তি স্তর আছে। উপশক্তি স্তরকে বলা হয় হলো অরবিটাল। উপশক্তি স্তরকে কি বলা হয়? অরবিটাল। উপশক্তি স্তরকে কি বলা হয়? অরবিটাল। উপশক্তি স্তরকে অরবিটাল বলা হয়। তো আমাদের ৪ টা উপশক্তি স্তর। ৪ টা উপশক্তি স্তর। ৪ টা উপশক্তি কি হলো? এস, পি, ডি, এফ, এসপি, ডিএফ, এসপি, ডিএফ। আমাদের কয়টা উপশক্তি স্তর? ৪ টা উপশক্তি স্তর। আমাদের শক্তি স্তরে কয়টা? ৪ টা। উপশক্তি স্তরে কয়টা? ৪ টা। তাহলে এই যে এস, এই এস এ ধারণ ক্ষমতা কত? এটাতে ২ টা ইলেকট্রন ধরে। এতে কয়টা ইলেকট্রন ধরে? ২ টা। পি তে কয়টা ইলেকট্রন ধরে? পি তে কয়টা ইলেকট্রন ধরে? পি তে হলো ৮ টা ইলেকট্রন ধরে। পি তে কয়টা ইলেকট্রন ধরে? সরি, 1:2:2:6। হ্যাঁ, মানে সরি, পি তে ৬ টা ইলেকট্রন ধরে। পি তে কয়টা ইলেকট্রন ধরে? পি তে ৬ টা ইলেকট্রন ধরে। তারপর ডি তে কয়টা ইলেকট্রন ধরে? ডি তে হলো ১০ টা ইলেকট্রন ধরে। ডি তে কয়টা ইলেকট্রন ধরে? ১০ টা ইলেকট্রন ধরে। আর এফ এ কয়টা ইলেকট্রন ধরে? এফ এ হলো ১৬ টা ইলেকট্রন ধরে। বুঝছো? এস এ ২ টা, পি তে ৬ টা, ডি তে কয়টা? ১০ টা, এফ এ কত? এফ এ হলো ১৬ টা ইলেকট্রন ধরে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো আমাদের এই যে ইলেকট্রন বিন্যাসটা
সাধারণত আমাদের আগে কি হয়, আগে মনে করো তোমাকে একটা নিয়ম অনুযায়ী চলে, সেই নিয়মটা হলো, আমি জিনিসটা মুছে দিই। মনে করো সাপোজ কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করবা, কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করবা। তো সেই ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমার শুরু হবে হলো 1s থেকে। 1s থেকে শুরু হবে, তারপরে যতদূর পর্যন্ত যায় দেখো 1s, 2s, 2p, দেখো 1s এসে, 2s এসে, 2p এসছে। এখন এখান থেকে আবার আসতেছে হলো যে 1s, 1s এ তুমি দেখতেছো একটাই, 1s কি একবার আসতেছে। আগে তুমি ফিল করে তারপরে বলছে 2s, 2p, তারপরে কি আসতেছে, তারপর আসছে 3s, 3p, 3d, ঠিক আছে। তারপর আসতেছিল 4s, 4p, 4d, 4f। এখন তুমি বলতে পারো ভাইয়া, ভাইয়া অনেকে পড়ছো বাট আমি তোমাকে বলি, এখন তুমি বলতে পারো ভাইয়া আমি যেখানে 1s, আমি 1p দিলাম না কেন, 1d দিলাম না কেন, 1f দিলাম না কেন? আচ্ছা ভাইয়া বুঝলাম এটা প্রথম থেকে শুরু করছেন, এখানে দিলেন না, তাহলে আপনি 2s, 2p, 2 2d কেন দিলেন না, তাই না? তো তুমি সবসময় মনে রাখবা যে এইগুলা কিভাবে হচ্ছে জানো, এটা হচ্ছে হলো তোমার যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে এন, এই যে প্রথমে যারা আছে এরা হলো এন, এরা আছে কত এন, এরা হলো সবাই এন, এন এরা সবাই হলো এন। এন ইকুয়াল যত হবে ততগুলাই সংখ্যা এখানে বসবে, বা ততগুলাই অরবিটাল বা অরবিট বা মানে অরবিটাল বা উপশক্তি এখানে বসবে। এই জায়গায় এই ওয়ান এসে বা এটা ওয়ান, এটা কি এন কি ওয়ান, এন ইকুয়াল কি ওয়ান, এটা ওয়ান আছে, অর্থাৎ এখানে অরবিটাল কয়টা হবে, এখানে অরবিটাল বা উপশক্তি স্তর কয়টা হবে, উপশক্তি স্তর, উপশক্তি স্তর কয়টা হবে, একটাই হবে। এখানে কয়টা উপশক্তি স্তর হবে, একটা। সে একটা উপশক্তি স্তর কোনটা হবে, সর্বপ্রথম উপশক্তি স্তর সেটা এস দ্বারা শুরু হবে। আর এই নিকল যদি টু হয় তাহলে উপশক্তি স্তর কয়টা হবে, এখানে টু আছে মানে কি কয়টা হবে, দুইটা। দুইটা মানে কি এখানে হবে এস এবং পি হবে। এই নিকল যদি থ্রি হয় তাহলে উপশক্তি স্তর কয়টা হবে, তিনটা হবে। কয়টা হবে, তিনটা, অর্থাৎ কি হবে এস, পি, ডি। এখন এন ইকুয়াল যদি ফোর হয়, এন ইকুয়াল যদি ফোর হয় তাহলে এখানে কয়টা উপশক্তি স্তর হবে, চারটা। চারটা হলে এটা কি হবে এস, পি, ডি, এফ। সেই জন্য দেখো 1s আসছে, 2s আসছে, 1s এর পর কিন্তু আর কিছু যাচ্ছে না। আবার 2s যেহেতু আসছে এখানে কয়টা হবে, দুইটা হবে। এখানে 3s আসছে মানে কি, এখানে 3s, 3p, 3d পর্যন্ত যাবে। এটা 4s আসছে মানে কি 4s, 4p, 4d, 4f পর্যন্ত যাবে। এখন বলতে পারো ভাইয়া আমাদের তো আরো অনেক শক্তি স্তর আছে, তোমাদের এই 4f পর্যন্তই মানে সর্বোচ্চ লেভেল হলো 4f পর্যন্ত, বুঝছো ভাই? এফ এ চলো 14টা হবে না, 14টাই তো হওয়ার কথা। আমি কি হয়তো আমার মিস্টেকের কারণে হয়তো আমার কোনো ভুল লিখছি, ওখানে এফ এ 14টা হবে দেখো। হয়তো আমি তখন যে একটু গুলাই গেছিলাম, বুঝছো। এস এ থাকবে হলো দুইটা, পি তে থাকবে হলো আটটা, ডি তে থাকবে হলো 10টা, আর এফ এ থাকবে হলো 14টা, বুঝছো। এই জিনিসটা একটু দেখে নিও, আমি মানে একটু ভুল লিখে ফেলছিলাম, মানে ভুল না মানে মনের ভুলে হয়ে গেছে, বুঝছো। তো এস এ থাকবে দুইটা, পি তে থাকবে আটটা, ডি তে থাকবে 10টা, এফ এ থাকবে কতটা, 14টা, ওকে। আর এই পর্যন্ত তোমাদের আসে না, বুঝছো। তো এই জিনিসটা বুঝতে পারছো, এই জিনিসটা বুঝতে পারলে এদের একটা করে মান থাকে। এই যে এস, এই যে এরা এরা কারা, এরা হলো শক্তি স্তর, শক্তি স্তরের মান কত, এন ইকুয়াল ওয়ান হচ্ছে। তাই যে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের একটা করে মান থাকে, সেই উপশক্তি স্তরের মানকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এই উপশক্তি স্তরের মানকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি। তাহলে ছোট হাতের এল, তাহলে এস ইকুয়াল কত হচ্ছে, এস এর ক্ষেত্রে এল হচ্ছে হলো শূন্য, এস এর ক্ষেত্রে এল ইকুয়াল কত হচ্ছে, শূন্য। যেহেতু একটা ওয়াট সেহেতু এখানে শূন্য, মানে এস মানে কি এই যে একটা এন, সেহেতু এটা শূন্য। আবার এসপি, এখানে আছে কি এসপি, মানে কি তোমাকে এখন পি এরটা বার করতে হবে, বা পি এর বা এটাই এই জিনিসটাই তুমি মান নির্ণয় করবা। তো এটা হলো শূন্য এক, শূন্য এক, এটা কত হচ্ছে শূন্য এক। শূন্য এক হলে এস এর ক্ষেত্রে কত হচ্ছে, এস এর ক্ষেত্রে শূন্য, আর পি এর ক্ষেত্রে হলো এক। তাহলে পি এর এল এর মান কত, পি এর এল এর মান হলো এক। আবার এই জায়গায় এটা আসতেছে, এটা হচ্ছে হলো শূন্য, এক, দুই, অর্থাৎ এস এর ক্ষেত্রে শূন্য, তারপরে হলো পি এর ক্ষেত্রে এক, ডি এর ক্ষেত্রে হলো টু। আবার এই জায়গাটা আসতেছে হলো এস এর জায়গায় তুমি শূন্য বসাও, পি এর জায়গায় ওয়ান, তারপরে ডি এর জায়গায় টু, আর এফ এর ক্ষেত্রে কি থ্রি। তাহলে তোমাকে যদি বলে যে এস এর ক্ষেত্রে এল এর মান কত, শূন্য, পি এর ক্ষেত্রে এল এর মান কত, ওয়ান, ডি এর ক্ষেত্রে এল এর মান কত, টু, বা এফ এর ক্ষেত্রে এল এর মান কত, থ্রি, তুমি ডাইরেক্ট এভাবে বলতে পারো যে তুমি এখানে এসপিডিএফ লেখো, এসপিডিএফ লেখো, এস এর মান কত, শূন্য, এস এর এল এর মান এল ইকুয়াল এস ইকুয়াল শূন্য, পি ইকুয়াল কত, ওয়ান, ডি ইকুয়াল টু, এফ ইকুয়াল কত, থ্রি, বুঝছো। তো আমাদের ইলেকট্রন বিন্যাসটা এই যে, তুমি এখন দেখো তুমি এল এর মান বার করা শিখছো,
ভাইয়া আমি ভুলে লিখছিলাম। তুমি তাহলে এল এর মান তুমি দেখলা যে এল এর মান বার করা শিখছো। এখন আমাদের যে ইলেকট্রন বিন্যাসটা, এই ইলেকট্রন বিন্যাসটা পুরোটাই ডিপেন্ড করে হলো, আমি এটা মুছে দিলাম। এই পুরোটাই ডিপেন্ড করে হলো n প্লাস এল এর উপর। n প্লাস এল এর মানের উপর। n প্লাস এল এর মানের উপর। মানের উপর। তোমরা অনেকে হয়তো রিলেট করতে পারবা। আমি একটা জিনিস দেখাচ্ছি যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। পটাশিয়াম কততম মৌল? 19তম মৌল। পটাশিয়াম হলো 19তম মৌল। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এমন ছিল যে 1s2 1s2 সরি মুছে দিই 1s2 2s2 2p6 3s2 3p কত 3p6, তারপরে আসে কি 3p এর পর কি আসে ডি আসে না, 3d আসে না, বাট 3d তে কিন্তু ইলেকট্রন যায় না। তারপরে আসলে 4s1, আর যদি 3d তে 0 দেয় অনেকেই 3d টা লেখেও না। এখন দেখো ভাইয়া, ইলেকট্রনটা 3d তে না গিয়ে 4s এ গেল, কিন্তু ইলেকট্রন কিন্তু সিরিয়ালি যাওয়ার কথা, ছিল 1s থেকে 1s থেকে 2s এ গেছে, 2s থেকে 2p তে গেছে, 3s থেকে 3p তে গেছে, 3p থেকে তো ভাইয়া ও 3d তে যাওয়ার কথা ছিল। ও কি কোথায় যাওয়ার কথা ছিল? 3d তে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে 3d তে গেল না। ও 3d তে না গিয়ে কোথায় গেল? 4s এ গেল। এর একমাত্র কারণই হলো আমাদের ইলেকট্রন বিন্যাস মেনে চলে হলো n প্লাস এল এর মানের উপর। n প্লাস এল এখানে তোমার অনেক কটা নীতি আছে, যেটা তুমি বই রিডিং করে পড়ে নেবা, যে আব্বাও নীতি, তারপর হুন্ডের নীতি। বাট তুমি জাস্ট সিম্পলি মনে রাখো, এই নীতিগুলো আমি তোমাকে এখন শিখাচ্ছি না বা বলতেছি না। তুমি জাস্ট মনে রাখো ইলেকট্রন বিন্যাস ডিপেন্ড করে বা ইলেকট্রন বিন্যাস নির্ভর করে হলো সম্পূর্ণটা হলো এই n প্লাস এল এর মানের মতন। n প্লাস এল এর তুমি আসলে লেখো n প্লাস এল এ যার মান কম, যার মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। আগে ইলেকট্রন ইলেকট্রন যায়। আর যার মান বেশি n প্লাস এল এ, যার মান বেশি, যার মান বেশি সেখানে ইলেকট্রন পরে যায়। তো n প্লাস এল এ যার মান কম সেখানে ইলেকট্রন আগে যায়, আর n প্লাস এল এ যার মান বেশি সেখানে ইলেকট্রন পরে যায়। তুমি এই জিনিসটা লেখো, তারপরে আমি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস বুঝাবো। তুমি আগে এই জিনিসটা লেখো, তারপরে আমি ব্যাপারটাকে ক্লিয়ার করতেছি যে কেন আগে এখানে যাচ্ছে আর এখানে যাচ্ছে না। ওকে, তো দেখো আমি এখন লেখা শেষ। লেখা শেষ হলে দেখো আমি এটা উপরে লিখি। এখন দেখো, তুমি আগে দেখো এখানে কয়টা অরবিটাল আগে কোথায় গেছে? 4s এ গেছে। তুমি এখন দেখো 3d অরবিটালে, আগে তুমি লেখো 3d অরবিটালে, 3d তে তুমি দেখো 3d তে n প্লাস এল এর মান লেখো, 3d তে n প্লাস এল এর মান, 3d অরবিটালে n প্লাস এল এর মান দেখো। 3d তে n এর মান কত ভাইয়া? আমি তো বলছিলাম যে প্রথমে যেটা থাকে সেটা হলো n, তাহলে 3d তে n ইকুয়াল কত? 3। আর ভাইয়া ডি আছে, ডি মানে কত ভাইয়া? আমি বলছিলাম যে এস পি ডি এফ এটা কত? 0 1 2 3। তাহলে ডি ইকুয়াল কত? ডি ইকুয়াল হলো 2। ডি এর এল মান কত? 2। তাহলে এল ইকুয়াল কত? এল ইকুয়াল হলো 2। তাহলে ভাইয়া এন প্লাস এল ইকুয়াল তুমি কত লিখতে পারো? 3 প্লাস 2 লিখতে পারো। তুমি এটাকে কি লিখতে পারো? 3 প্লাস 2। তাহলে তুমি এটাকে কি লিখতে পারো? 5। তাহলে 3d অরবিটালে এন প্লাস এল এর মান কত? 5। ঠিক আছে, এখন আসো 4s অরবিটালে। 4s এ 4s এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, 4s এর ক্ষেত্রে n ইকুয়াল কত? 4s এ n ইকুয়াল কত? 4। আবার এল ইকুয়াল কত এখানে? যেহেতু এটা এস মানে কি এল ইকুয়াল হলো 0, এল ইকুয়াল কত? 0। তাহলে এটা n প্লাস এল এর মান কত? 4 গুণন 0 অর্থাৎ 4। এখন দেখো কার মান কম, 4s এর মান কম না 5s এর মান কম? মানে সরি, 4s এর মান কম না 3d এর মান কম? 4s এর মান কম। যেহেতু 4s এর মান কম সেহেতু ইলেকট্রন আগে 4s এ যাবে, 4s কে পূর্ণ করবে, তারপরে ইলেকট্রন 3d তে প্রবেশ করবে। বুঝছো? যেহেতু 4s এ মান কম সেজন্য ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করছে, তারপরে ইলেকট্রন 3d তে প্রবেশ করবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? নীলিমা জান্নাত বলছো, আবার বোঝালে ভালো হবে। আচ্ছা দেখো, আমাদের পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তুমি দেখবা যে এরকম, যে ইলেকট্রন 3p পরে 4s এ যায়, মানে 3p পরে 4s ইলেকট্রন যায়, 3d তে ইলেকট্রন যায় না। তো এটা কেন যায় না? তো কারণ আছে, তাই না? এর কারণটাই হলো যে n প্লাস এল এর মানের উপর ডিপেন্ড করতেছে। তাহলে 3d তে n প্লাস এল এর মান কত? n মানে কি দেখো তো, 3d তে n ইকুয়াল কত? সবার সামনে যে সংখ্যাটা থাকে সেটা হলো n এর মান, বা সংখ্যাটা থাকে সেটা হলো n এর মান। তাহলে এখানে n ইকুয়াল কত? 3। আর d,
ডি হলো কত, ডি এর মানটা হলো এল, ডি এর মানকে আমরা কি বলি এল। তো ডি এর ক্ষেত্রে এল এর মান কত দেখো তো, আমি এখানে লিখেছি সুন্দর করে, ডি এর ক্ষেত্রে এল এর মান হলো 2, তাহলে আমি এখানে 2 বসাবো, তাহলে 3 + 2 = কত হচ্ছে 5 হচ্ছে। আর 4 এর ক্ষেত্রে এল এর মান কত 4, এল এর মান কত 0, তাহলে 4 + 0 = কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে n+l এর ক্ষেত্রে হচ্ছে 4, এর ক্ষেত্রে হচ্ছে 5, অর্থাৎ কার মানটা কম, কার n+l এর মান কম, এই 4s এর n+l এর মান কম। যার n+l এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, অর্থাৎ 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে ইলেকট্রন 3d তে যাবে। বুঝতে পারো নাই? এখনো বুঝতে পারো নাই? এখনো বুঝতে পারো নাই? একটু কমেন্ট করো। কোনটাই ইয়ে হয়ে গেছে, এক নাগাড়া চলতেছে। একটু 1 মিনিট রেস্ট নিই, অনেকক্ষণ ধরে পড়াচ্ছি। এখনো নীলিমা জান্নাত আমাকে একটু কমেন্ট করে বলো। নীলিমা বলো, বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো, বুঝার কথা, বুঝার কথা তোমাদের। নীলিমা কমেন্ট করে বলিও বুঝছো কিনা। তো দেখো, তাহলে ইলেকট্রন বিন্যাসটা প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসই তাহলে দেখো, আগে আমি যে একটু আগে পড়ছিলাম, একটু আগে করতেছিলাম, এটা সব মুছাই। আমি যে আগে দেখলাম যে আগে ইলেকট্রন কিভাবে যাচ্ছে দেখো, আগে ইলেকট্রন 1s এ যাচ্ছে, তারপরে 2s এ যাচ্ছে, তারপর 2p তে যাচ্ছে, তারপরে কিসে যাচ্ছে 2p তে যাচ্ছে, তারপর 3s এ যাচ্ছে, তারপরে 3p তে যাচ্ছে, তারপরে 3d তে কি যাচ্ছে না, তারপরে কোথায় যাচ্ছে 4s এ যাচ্ছে, তাই তো। দেখো 1s, তুমি এখানে হিসাব করো, 2p আর 3s এর মধ্যে হিসাবটা করো, আমাকে সবাই বের করে দেখাও। 2p তে 2p তে n+l এর মান কত, আর 3s এ n+l এর মান কত, সবাই বার করো। 2p তে n+l এর মান কত, আর 3s এ n+l এর মান কত, সবাই বের করে দেখাও। ক্রোমিয়াম একটা বুঝাবো ভাই, একটু ওয়েট করো, ওয়েট করো, এত তাড়াহুড়া করলে কি হয়, সবাই বলছি তো বুঝাবো। ওকে, সবাইকে এটা বার করো, সবাই এটা বার করো, আমি 1 মিনিটের জন্য আসতেছি। বার করে মান বলো, মান বলো, নাকি মান বলবা না? সবাই মানটা বলো। আচ্ছা, এখন দেখো একটা ভেজাল লাগছে মনে হয় অনেকের, অনেকের কাছে এখন একটা ভেজাল লাগতে পারে। দেখো, আমি কেন এটা দিলাম, কেন তোমাকে করতে দিলাম, বুঝো আগে। এই যে টুপিতে এর ইকাল কত 2, ঠিক আছে, এল ইকাল কত, এল ইকাল কত 1, তার মানে কি এটা কি 3। আবার 3s এ কত, এন ইকাল কত 1 3, আর এল ইকাল কত 0, এটা ইকাল 3। এখন না দেখো, এটাও 3, এটাও 3, তাহলে 2p তে আগে ইলেকট্রন যাবে না 3s এ আগে ইলেকট্রন যাবে, দুটাই যেহেতু সমান, দুটাই যেহেতু সমান, তাহলে কার কাছে আগে ইলেকট্রন যাবে, এটা একটা ভেজালে পড়লাম না, দুটাই তো 3। তো যখন দেখবা যে দুইটার মানই, দুইটারই n+l এর মান সেম, দুইটারই n+l এর মান সেম, তখন তোমরা করবা হলো, যার n এর মান কম, যার তখন n এর মান কম, যার n এর মান কম, যার n এর মান কম, সেখানে আগে, সেখানে আগে ইলেকট্রন যাবে, সেখানে আগে কি হবে, সেখানে আগে ইলেকট্রন যাবে। বুঝতে পারছো? যার কি n এর মান কম সেখানেই আগে ইলেকট্রন যাবে। ওকে, টুপিতে আগে যাবে, টুপিতে আগে যাবে, কারণ যার n এর মান কম সেখানে আগে ইলেকট্রনটা যাবে। ওকে, তো একজন বারবার বলতেছিল ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম। ওকে, তো তার প্রশ্নটা আগে সলভ করি। ক্রোমিয়াম, আচ্ছা ক্রোমিয়ামে যাওয়ার আগে আমরা কি জানি, পি অরবিটালে কয়টা ইলেকট্রন ধরে, পি অরবিটালে 10টা ইলেকট্রন ধরে, পি অরবিটালে কয়টা ইলেকট্রন ধরে 10টা ইলেকট্রন ধরে। কিন্তু পি অরবিটাল একটা মানে একটা গুণ আছে যে পি অরবিটাল অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ থাকতে পছন্দ করে, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকতে পছন্দ করে। অর্থাৎ পি এর উপরে 5 অথবা পি এর উপরে 10 যদি থাকে, তাহলে পি অরবিটাল খুব বেশি পছন্দ করে, এই জিনিসটাকে ওরা খুব ভালোবাসে। ওকে, পি অরবিটাল, সরি পি অরবিটাল কেন, সরি ভুল বলতেছি বারবার, ডি এটা, ডি অরবিটাল এর উপরে 5 আর এটার উপরে কি 10, এই জিনিসটা খুব বেশি ভালোবাসে। নিজের মাথা গেছে, মানে অনেক ক্ষুদ্র পড়াচ্ছি তো, আর তোমাদের মেসেঞ্জার গ্রুপে যত মানে মারামারি করো, একদম কল্পনারও বাইরে। তখন একটা জিনিস ভুল পড়াইছিলাম, এটা তো আমি ধরছি সাথে সাথে, না ধরলে আবারও ভুলে যেত।
তো ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 10টা ইলেকট্রন থাকে। তো ডি অরবিটাল অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ থাকতে পছন্দ করে। অর্থাৎ অর্ধপূর্ণ মানে কি, ডি এর উপরে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। বা ডি এর উপরে কয়টা ইলেকট্রন? ডি এর উপরে 10টা ইলেকট্রন, তাই না? হ্যাঁ, ক্রোমিয়াম এবং কপার দুইটার ক্ষেত্রে সেম। তাহলে দেখো, তাহলে যখন দেখবা যে কোনো ইলেকট্রন বিন্যাসে তুমি দেখতেছো যে ডি এর উপর 4 আছে, অর্থাৎ A4 থাকবে না। এর চেষ্টা করবে যেমনি হোক তেমনি হোক এটাকে D5 বানাইতে। বুঝছো? এর চেষ্টা করবে D4 থাকলে যেমনি হোক তেমনি হোক এটাকে কি করবে? D5 বানাবে। আবার ডি এর উপরে 10 আছে, ডি এর উপরে কি আছে? 10, মানে ডি এর উপরে 10 নাই, সাপোজ 9 আছে। এ কি যাবে? যেমনি হোক তেমনি হোক ডি এর উপরে কি করবে? 10 বসাবে। ওকে, ডি এর উপরে কি করাবে? ডি এর উপরে 10 বসাতে যাবে। তো দেখো, তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে পারলে এখন তুমি বুঝতে পারবা যে ক্রোমিয়ামের সংকেত কি? সিআর। সিআর 7 ভাবিও না। ক্রোমিয়াম কততম মৌল? 24তম মৌল। ঠিক আছে? তো এর ইলেকট্রন বিন্যাসটা আমরা করি। তো আমরা আগে দেবো 1s 2s। আমরা যারা ইলেকট্রন বিন্যাস পারো না তারা যদি এখন এই জিনিসটা দেখো তাহলে বুঝতে পারবা। 1s 2s 2p, তারপরে কি আছে? 3s 3p, তারপরে কি আছে? 3d 4s। ওকে, তো এখন দেখো, আগে তুমি যে এখানে ইলেকট্রন ফিল আপ করবে, এখানে কয়টা ইলেকট্রন যাবে? 2টা। এর কোনো কয়টা ইলেকট্রন যাবে? 2টা। এর উপরে কয়টা ইলেকট্রন যাবে? 6টা। এর উপর কয়টা ইলেকট্রন যাবে? 2টা। এর উপর কয়টা ইলেকট্রন যাবে? 6টা। এখন আগে আগে কোথায় ইলেকট্রন যাবে? আগে যাবে 4s ইলেকট্রন। আগে যাবে কি? 4s ইলেকট্রন। এখানে যাওয়ার কথা 2টা। ঠিক আছে, গেল। তাহলে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? ডি অরবিটালে দিচ্ছে না 4টা। মূলত এটা হবে না, কিন্তু ইলেকট্রন বিন্যাসটা এইভাবেই পূরণ হয় যে আগে একে ফিল আপ করে, একে ফিল আপ করে, একে ফিল আপ করে, যার কাছে আগে যাবে সেই জায়গাটা আগে ফিল আপ করতে হচ্ছে। দেখো, 1s ফিল আপ করবো, 2s ফিল আপ করবো, তারপর 2p, প্রথমে 1s 2s এবার ফিল আপ করবো। তারপর আমরা 3p থেকে আমরা কি বলছিলাম? 3p থেকে আমরা ডাইরেক্ট 4s ফিল আপ করবো, তারপরে আমরা 3d তে আসবো, তাই না? তো আমরা এবার ফিল আপ করবো। এখন ফিল আপ করার পর দেখা যাচ্ছে যে আমাদের যে 3d টা আছে না, এই 3d লাস্টে ছিল 3d 4 আর 4s 2। এখন আমি বলছিলাম ভাইয়া যে এই যে লাস্টে যদি 3D এর উপর যদি 4 থাকে, সেই 3D 4 থাকতে চায় না। তো ডি অরবিটাল ডি অরবিটাল কি? ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকতে ভালোবাসে, বা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল, অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল। সেই জন্য সে চায় যে এখানে সে 5টা ইলেকট্রন করুক। সে এখানে কি চায়? 5টা ইলেকট্রন করতে চায়। সেই জন্য সে এই যে পার্শ্ববর্তী তার প্রতিবেশী কি? তার প্রতিবেশী হলো, এই পাশে হলো পি অরবিটাল। পি অরবিটালে কি আছে? 3p6 আছে। এখন পি অরবিটাল কে করছে ভাইয়া, ভাইয়া প্লিজ আমাকে একটা ইলেকট্রন দিয়ে দাও, আমাকে একটা ইলেকট্রন দিয়ে দাও। এখন ও করছে আচ্ছা দিব, দিব তোকে ইলেকট্রন। আচ্ছা দিব, কিন্তু দিলে আমার তো 3p5 হচ্ছে, আমার তো এটা সমস্যা। আমিও তো, তুই যেমন পরিপূর্ণ, তুই যেমন তোর উপর যদি 10 থাকে, ডি এর উপর 10 থাকে, তুই যেমন এটাকে তুই ভালোবাসিস, এটাকে তুই লাভ করিস, এটাকে তুই ভালোবাসিস। সেম আমার উপরে তো 6 থাকলে আমি এটাকে ভালোবাসি, আমার উপরেও 6 থাকলে তো এটাকে আমি ভালোবাসি। আমি তো আমার উপরেও 6 থাকলে, তুই ভাই তুইও অরবিটাল, আমিও অরবিটাল, আমরা দুইজনে তো অরবিটাল। তোর যে রূপটা হবে আমারও তো সেই রূপটা হবে, কিছুটা কাছাকাছি তো হবে। তোর যেমন তুই অর্ধপূর্ণ পরিপূর্ণ থাকতে তোর ভালো লাগে, আমারও তো ভাই আমার উপর 3 বা আমার উপর 6 থাকলে আমারও ভালো লাগে। ডিয়ার ওয়েটার বললো আচ্ছা ঠিক আছে, তোর কাছে তো নেওয়া যাবে না, তাহলে আর কার কাছে নেওয়া যায়? এখন পাশে আরেকটা কে আছে? আরেকটা এস আছে। এখন এস কি করছে? ভাই তুমি আমাকে দাও। এস বললো কেন নেবো? কয় ভাই তুমি তো ভাই আমি মানলাম তুমিও পরিপূর্ণ অর্ধপূর্ণ থাকতে ভালোবাসো, তুমি পরিপূর্ণ অবস্থায় কি থাকো? S2 থাকো। অর্ধপূর্ণ অবস্থায় কি থাকো? S1 থাকো। এখন দেখো ভাই, আমি যদি তোমার কাছে একটা ইলেকট্রন নিই, তুমি যদি একটা ইলেকট্রন দিয়ে দাও আমাকে, তাহলে তুমি কি হচ্ছে? তুমি S1 হচ্ছ। তার মানে কি? তুমি অর্ধপূর্ণ থাকতেছো। তার মানে ভাই তোমার তো কোনো সমস্যা নেই, তুমি যেটা থাকতে পছন্দ করো তুমি তো সেই অবস্থায় আছো। তাই ভাই তুমি একটা ইলেকট্রন দিয়ে দাও। এস অরবিটাল চিন্তা করলো, না কথা তো ঠিক বলে দেন, কথা তো ভুল বলে দেন, কথা তো ঠিক বলছে, তাই না? কথা যেহেতু ঠিক বলছে, আমি তাছাড়া আমারই তো প্রতিবেশী হয়, আমিও এতগুলা ইলেকট্রন নিয়ে কি করব? একটা ইলেকট্রন দিলাম না হয় ত্যাগ করে, তো এবার একটা ইলেকট্রন ত্যাগ করে দিল। মানে কি, এইখানে কি হয়ে গেল? এখানে থেকে একটা ইলেকট্রন ওকে দিয়ে দিল, অর্থাৎ এ 2s এর যে মানে 4s 2 এর জায়গায় কি হয়ে গেল? এখানে 4s 1 হয়ে গেল। এবারটা কি হয়ে গেল? একটা ইলেকট্রন নিয়ে খুশি হয়ে গেল। 4s 5, 3d 5। দিন শেষে এরা তিনজনই কি হলো? তিনজনই হ্যাপি থাকলো। তিনজনই হ্যাপি থাকলো। আর এরা ক্রোমিয়াম হয়ে গেল। বুঝছো? বুঝছো? কপারের ক্ষেত্রেও সেম। কপারের ক্ষেত্রে তুমি দেখো, কপারের ক্ষেত্র কপারের ক্ষেত্রে তুমি দেখবা লাস্টে, কপারের ক্ষেত্রে লাস্টে কি আসতেছে? লাস্টে ছিল হলো যে 3p6 থাকে লাস্টে, তারপরে থাকে হলো 3d, কত আসে? 9 আসে, 4s2 আসে লাস্টে, একদম লাস্টে এটা আসে। সেম ভাবে তখনও আবার এইভাবে চায়, দেয় না, পরে এ কি করে? এ একটা ইলেকট্রন দেয়, সে তো এখানে 1 হয়ে যায়, একে দেয়, এ সেখানে 10 হয়ে যায়।
তার আগে সেম জিনিসটা থাকে। বুঝতে পারছো? কমেন্ট করিও বুঝতে পারছো কিনা বলিও। তাহলে কপার আর ইয়া সেম। ওকে? কপার আর কি? কপার আর ক্রোমিয়াম দুজনই সেম। ওকে? শ্রাবণ সরকার। আর তোমার জন্য আমার খুব ভালো হয়েছে, তোমরা ইলেকট্রন বিন্যাস আগে থেকে পারছো, এজন্য খুবই খুবই ব্যাপারটা খুবই ভালো হয়েছে। তাহলে আমরা 4 অধ্যায়ের কিছু টপিক আমি এখন পর্যায় সারণী সম্পর্কে কি তোমরা 9 এ পড়ছিলা? পর্যায় সারণী সম্পর্কে 9 এ পড়ছিলা? পর্যায় সারণী সম্পর্কে 9 এ পড়ছিলা? পর্যায় সারণী সম্পর্কে 9 এ পড়ছিলা? আচ্ছা, পর্যায় সারণী সম্পর্কে কি 9 এ পড়ছিলা আমাকে জানাও আগে। যে পর্যায় সারণী কততম কোন পর্যায়ে আছে এগুলা পড়ছিলা কিনা বলো। জি ভাইয়া পড়ছি। আচ্ছা, আমার কাছে মেসেঞ্জার গ্রুপে জানাবা যে 9 এ কি, কি পড়ছিলা? মানে পর্যায় সারণী সম্পর্কে পড়ছিলা কিনা? সবাই পড়ছিলা। তো তো ব্যাপারটা খুবই তাহলে ভালো হইলো। তাহলে দেখো, এই ৩ অধ্যায় থেকে তুমি এখন আমার ৩ অধ্যায় থেকে যা, যা পড়ে যাওয়া দরকার তাই, তাই পড়ছি। এখন আইসোটোপ পড়াই নাই। আইসোটোপ আমি পড়াবো। সেটা সমস্যা নাই। তুমি দেখো এখন তুমি কি, কি কাজ করবা তুমি দেখো। তুমি এই যে বইটা খুলে তুমি দেখবা যে রাদারফোর্ড তোমার কাজ, তোমার কাজ, তোমার কাজ কি? তোমার কাজ হলো রাদারফোর্ড, রাদারফোর্ড আর এই যে বোর, এই দুজনের দুইটা পরমাণু মডেল আছে। এই পরমাণু মডেলে সবকিছু তোমরা পড়বা। এটা মুখস্থ করা লাগে, বুঝছো? এই জিনিসটা মুখস্থ করা লাগে। রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল গুলা পড়বা, এদের সীমাবদ্ধতা গুলা পড়বা। এখানে বুঝার তেমন কিছু নাই। যদি তাও বুঝতে না পারো আমাকে বলবা, আমি বুঝাই দেবো। সেটা সমস্যা হবে না। তো তুমি রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল পড়বা। তাছাড়া বাকি সবকিছু তোমাকে পড়াই দেওয়া হয়েছে। লাস্টের দিকে আইসোটোপ গুলা বলা হয় নাই, তেজস্ক্রিয়তার কথা বলা হয় নাই। এগুলো আমরা পরবর্তী ক্লাসে বলবো। কিন্তু মানে এই চ্যাপ্টার থেকে যে বেসিকটা দরকার ছিল, এই বেসিকটা কিন্তু তোমার ভবিষ্যতে লাগবে। যেটা তোমার নাইনে অনেকেই অনেকাংশে বেসিকটা স্ট্রং ছিল। তারপরে তোমাকে একটু আমি রিভাইজ করলাম। তো ক্লাসটা কেমন লাগলো জানায়ও। আর আমি তো আর জানি না যে তোমরা আগে এইগুলা পড়ছো কিনা, সেটা আমি শুরু থেকে শুরু করলাম যাতে কেউ পড়ে না থাকলে তার জন্য ভালো হবে, তোমাদেরও রিভিশন দেওয়া হলো। তো এই যে রাদারফোর্ড বোর পরমাণু মডেল, এটা পড়বা। এটা এমসিকিউ না, এটা সিকিউতে খুব ইম্পর্টেন্ট। এটা কি সিকিউতে ইম্পর্টেন্ট। আর যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, সেহেতু এটা প্রচুর পরিমাণ সিকিউতে ইম্পর্টেন্ট। এই যে রাদারফোর্ড পরমাণু বোর্ডের গুরুত্ব, সাফল্য, সীমাবদ্ধতা প্রচুর পরিমাণে। একে 3 স্টার দিয়ে রাখো। 3 স্টার তো আর্ট করতে পারি না, তাও 3 স্টার দিয়ে রাখো। দেখে এটাকে, এটাকে 3 স্টার দিয়ে রাখো। এই প্রচুর পরিমাণ ইম্পর্টেন্ট রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল। ওকে? আর এই বোর পরমাণুতে একটা ম্যাথ আসে, সেই ম্যাথটা আমি পরবর্তী ক্লাসে করাই দেবো। সেটা হলো যে এম ভি আর দিয়ে একটা ম্যাথ আসে, যেটা হলো 2 পাই/n/s যেটা হোক না কেন, সেটা তোমার করাই দেবো। তো সিকিউ মানে হলো সৃজনশীল প্রশ্ন। সিকিউ মানে হলো ক্রিয়েটিভ কোশ্চেন। ক্রিয়েটিভ কোশ্চেন মানে সৃজনশীল। ওকে? তো যারা এখানে এই ক্লাসে যারা আছে, যারা মেসেঞ্জার গ্রুপে নাই, যারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে নিও। তো আমি বলতেছি এই ক্লাসটা কিন্তু অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে নোটগুলো শেয়ার করবা। আর ফেসবুকে যে একটা গ্রুপ আছে যে SSC 26 শিক্ষার কারিগর, ওইখানে গিয়ে সবাই পোস্ট করবা। ওকে? বেস্ট ক্লাস অফ দ্য ইয়ার। রাহি মন্ডল, তুমি ক্লাসটা করিও, ফিজিক্স ক্লাসটা করিও। ফিজিক্স ক্লাসটাও আমার মনে হয় আজকের ক্লাসের থেকে ফিজিক্স ক্লাসটা মনে হয় আরো বেশি ভালো ছিল। আজকের ক্লাসের থেকে ফিজিক্স ক্লাসটা ভালো ছিল। ওকে? লাবণী, তুমি তো ফিজিক্স ক্লাস করছিলে, কোনটা বেস্ট হয়েছে, ফিজিক্স নাকি এটা? ফিজিক্স বেস্ট হয়েছে না কেমিস্ট্রি বেস্ট হয়েছে, কোনটা বেস্ট হয়েছে? ভাইয়া এখন শোনো, আমাদেরও জ্ঞানের ত্রুটি থাকতে পারে, বোঝানোর কম বেশি থাকতে পারে। বাট আমি এইটুকু সিওরিটি দিতে পারবো যে দিন শেষে তুমি উপকৃত হবে প্রত্যেকটা ক্লাসে। কালকে পদার্থ বিজ্ঞান হয়েছে, আজকে রসায়ন হয়েছে। আগামীকাল, মানে সরি, আগামীকাল হবে হলো গণিত ক্লাস। গণিত ক্লাস পড়ার পরও বলবা যে ভালো লাগছে, বুঝছো? এখন উম মানুষ সবসময় একই রকম তুমি বুঝবা বা আমি একই রকম বুঝাবো এমনটা নাও হইতে পারে, একটু কম বেশি হইতে পারে। বাট আমি ভালো বোঝানোর চেষ্টা করবো, আমি আমার দিক থেকে সর্বোচ্চটা চেষ্টা করবো, তুমিও তোমার দিক থেকে সর্বোচ্চটা চেষ্টা করবা। আর দিন শেষে এখন থেকে ভালোভাবে পড়া শুরু করে দাও। দিন শেষে মনে করো, তুমি যদি ভাবো যে সময় অনেক, হ্যাঁ সময় আসলে অনেক। বাট তুমি যদি এই সময়কে কাজে লাগাতে পারো, তুমি অনেক কিছু করতে পারো। তোমার স্বপ্ন তোমার কাছে, তুমি বড় হয়ে কি করবা সেটা কিন্তু ডিপেন্ড করতেছে তোমার SSC লাইফে। এখন অনেকেই বলতে পারে যে ভাইয়া PSC রেজাল্ট কেউ দেখে নাই, GSC রেজাল্ট কেউ দেখে নাই, কিন্তু ভাইয়া SSC রেজাল্ট তোমার
অ্যাডমিশন মানে তুমি মেডিকেলে পড়বা না ভার্সিটিতে পড়বা, সেই জায়গায় প্রচুর কাজে লাগে। এখন তোমার জীবন কিন্তু তুমি গড়তেছো এখানে। তুমি এখানে বেসিক স্ট্রং না করলে কিন্তু তুমি এইচএসসি থেকে হাজারো পড়ো, এই যে এখন যেই বেসিকটা হারাই ফেলতেছো এটা এখন কখনো আর গড়তে পারবা না। তাই উচিত, তোমার এখন সময় আছে, খুব বেশি সমস্যা না হইলে এই কাজটা করিও না। আর আমি তোমাদের স্যার না, আমি তোমাদের মনে করো বড় ভাই জাতীয়। আমি তোমাদেরকে একটা কথা বলতেছি ভাইয়া, এই সময় মানে ফ্রি ভাবে কথা বলতেছি, এই সময় এই বয়সে দয়া করে রিলেশন জাতীয় জিনিস চাইও না। হয়তোবা সাময়িক আনন্দ হইতে পারে, কিন্তু ব্যাপারটা দিন শেষে অনেক ঝামেলায় বলবে, বুঝছো? মনে হইতে পারে ভাইয়া রিলেশন তো করতেছি, কিন্তু পড়াশোনা তো ঠিক চলতেছে। ভাইয়া সাময়িকভাবে তোমার 2-3 মাস পড়াশোনা ঠিক ঠিক যাচ্ছে ঠিকই, কিন্তু জীবনে ডিপার রিলেশন টাইপের জিনিস জায়গায় প্রচুর ঝগড়াঝাটি লেগে থাকে, বা অনেক মনোমালিন্য লেগে থাকে। এখন সাপোজ মনে করো তোমার কালকে এসএসসি পরীক্ষা, তার আগের দিন রাতে তোমার মনোমালিন্য লাগছে, তুমি কি করবা? তোমার প্রিয় মানুষকে সামলাবা, না তুমি পরীক্ষা দিবা? এই যে কত মনে অশান্তি। তো আমি চাচ্ছি যে তোমরা যদি রিলেশনে না যাও, তাহলে তোমাদের আর যাওয়া লাগবে না। যারা আসো তাদের হিসাব বাদ, কিন্তু যারা এখন পর্যন্ত এই টাইমটা মানে এই ক্লাস 10-এ বড়, এই টাইমটা খুবই খারাপ টাইম। এই টাইমে তোমরা নেশা থেকে শুরু করে রিলেশন সব জায়গায় তোমরা জড়াই পড়ে যাবা, বুঝছো? মানে এই জন্য একটু সতর্ক থাকিও। অনেকে আছে আমার ফ্রেন্ডে দেখছি এই টাইমে তারা মানে নেশায় নেশায় অভ্যস্ত হয়ে গেছে। তাই এই টাইমটা নিজেকে সেফ রাখার দায়িত্ব তোমার ভাইয়া। এখন কিন্তু তোমার বাবা মা তোমার দিকে অত কেয়ার রাখবে না, যেভাবে ছোটবেলায় কেয়ার নিছিল সেভাবে কিন্তু কেয়ার নিবে না। ওকে? তো এই ব্যাপারগুলোকে তুমি একটু একটু হিসাব করে দেখিও। বাট যাই হোক, তো কথাগুলা শুনতে একটু কেমন লাগলো, ব্যাপারগুলা কিন্তু দিন শেষে কিন্তু আমরা কিন্তু বড় হচ্ছি, আমরা দেখে দেখে আসছি, বুঝছো? তো তোমাকে সতর্ক করার দায়িত্ব আমার। তো তুমি সতর্ক থাকিও। আর আরেকটা জিনিস সতর্ক করতেছি যে আপাতত বেশি পড়া লাগবে না, স্কুল করো। আমি বলতেছি ভাইয়া তোমাকে বাইরে প্রাইভেটে পড়া লাগবে না, তুমি আমার ক্লাসগুলো করো, আমার সাথে থাকো, ইনশাল্লাহ ভালো করবা। বাইরে প্রাইভেটও পড়া লাগবে না, সবই তোমার ঠিক থাকবে, বুঝছো? উম, স্কুল করো, আড্ডা দাও, গেম খেলো, খেলাধুলা করো, সবকিছুই করো। পড়াশোনাও 4 থেকে 5 ঘন্টা আপাতত করো। ওকে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।